হাতটা ধরো তো ওয়াটসন। দাঁড়াও, তোমাকে আমি নামাতে সাহায্য করছি। এই তো। মুহূর্তেই নিচের দিকে পৌঁছে গেলাম আমরা, আর প্রায় পর মুহূর্তেই আমাদের মাথার উপরে শোনা গেল একজন পুলিশ অফিসারের হেঁটে আসবার আওয়াজ। বোধহয় রোজকার টহলে বেরিয়েছে। আওয়াজটা যে গতিতে এলো সেইভাবেই আবার কুয়াশায় মিলিয়ে গেল। লোকটা যেতেই শার্লক নিজের কাজ শুরু করে দিল। ও নিচু হয়ে হালকা চাপ দিয়ে নিচের দিকের দরজাটা খুলে ফেলল। সেটার মধ্যে দিয়েই গলে একটা ট্রেন লাইনের সুড়ঙ্গের কাছে এসে দাঁড়ালাম আমরা। ভিতরে ঢুকে দরজাটা ভালোভাবে বন্ধ করে দিলাম। শার্লক আমায় পথ দেখিয়ে উঁচু নিচু সিঁড়িগুলোর মধ্যে দিয়ে নিয়ে যেতে লাগলো। সাবধানে এসো ওয়াটসন, দেখি সাবধানে। চলো। আর তারপরেই হেরিকেনের আলোয় দেখা গেল একটা ছোট জানালা। দুহাত দিয়ে জানলা দুটোকে খুলে দিল শার্লক। খুলতেই প্রথম একটা ক্ষীণ আওয়াজ শোনা গেল, আর তারপরেই আমাদের সামনে দিয়ে ধোঁয়া উড়িয়ে চলে গেল একটা ট্রেন। হ্যালো এভরিওয়ান, আমি শুভ্রজ্যোতি, আর আপনারা শুনছেন থ্রিলার নাইট, বাংলা সাহিত্যের নতুন ঠিকানা। আজ আমাদের নিবেদন স্যার আর্থার কনান ডয়েলের লেখা শার্লক হোমস কাহিনী দ্য অ্যাডভেঞ্চার অব দ্য ব্রুস পার্টিংটন প্ল্যান্স। আজ শার্লক হোমসের ভূমিকায় রয়েছে আপনাদের সকলের প্রিয় ব্রতদীপ। গল্প পাঠে অর্থাৎ ডক্টর ওয়াটসনের ভূমিকায় রয়েছি আমি, এবং অন্যান্য চরিত্রে রনিত, শুভজিৎ, দ্রোণবীর, উৎসব, তৃণা, শান্তনু এবং অর্ঘ্য। তাহলে শুরু করা যাক। সালটা 1895, নভেম্বরের তৃতীয় সপ্তাহ। পুরো লন্ডন শহরটা এক প্রকার হলদেটে ঘন কুয়াশার চাদরে ঢাকা। বেকার স্ট্রিটের উল্টো দিকের বাড়িগুলো পর্যন্ত স্পষ্ট বোঝা যাচ্ছে না। আমাদের ঘরের জানলার কাঁচ বেয়ে এক প্রকার তেল চিটচিটে তরল কুয়াশা গড়িয়ে পড়ছে। প্রথম দিনটা হোমস নিজের মোটা রেফারেন্স বই পড়েই কাটিয়ে দিল। দ্বিতীয় ও তৃতীয় দিনটা কাটালো শুধু গান শুনে। অবশ্য যে সে গান নয়, একেবারে মধ্যযুগীয় মিউজিক। ইদানিং সেই মিউজিককে নিজের হবি হিসেবে নিয়েছে। কিন্তু চতুর্থ দিনও যখন ব্রেকফাস্ট টেবিল থেকে উঠে দেখলাম যে সেই দিনও জানলার বাইরেটা ঘন কুয়াশায় ঢাকা এবং আশপাশটা প্রায় কিছুই দেখা যাচ্ছে না, তখন শার্লক আর মাথা ঠিক রাখতে পারল না। সে বিধ্বস্ত শরীরে অস্থিরভাবে হেঁটে গেল বসার ঘরের দিকে। একটা চেয়ারে ধপ করে বসে পড়ে নখ কামড়াতে লাগলো। তারপর হঠাৎ নখ কামড়ানো ছেড়ে দিয়ে কাঠের ফার্নিচারের গায়ে টোকা মেরে মেরে আওয়াজ করতে শুরু করলো। আমি বুঝলাম সে নিজেকে শান্ত করার আপ্রাণ চেষ্টা করছে। শার্লক বলল, আজকে খবরের কাগজেও কিছু ইন্টারেস্টিং নেই ওয়াটসন? আমি জানি হোমসের ইন্টারেস্টিং মানেই নতুন কোনো ক্রাইমের খবর। আমি বললাম, না, নতুন কোনো ক্রাইমের খবর নেই, তবে নতুন একটা বিপ্লব শুরু হওয়ার আশঙ্কার কথা লেখা রয়েছে। খুব শিগগির মনে হচ্ছে একটা যুদ্ধ লাগবে, বুঝলে? সরকারও চেঞ্জ হয়ে যেতে পারে। কিন্তু এইসবে দেখছি বিন্দুমাত্র আগ্রহ নেই তোমার। লন্ডনের ক্রিমিনালগুলো এক একটা সব আস্ত বোকা, কোনো কাজের নয়। হোমস এমনভাবে কথাগুলো বলল যেন ও সদ্য একটা ম্যাচ হেরে ফেরা খেলোয়াড়। জানলার বাইরে একবার তাকিয়ে দেখো ওয়াটসন, একটা লোককেও পরিষ্কার দেখা যাচ্ছে না। একবার আবছা দেখা দিয়েই আবার মিশে যাচ্ছে কুয়াশায়। আরে এমন দিনেই তো অপরাধীরা বিনা দ্বিধায় রাস্তায় ঘুরে বেড়াতে পারে, কিন্তু এদের দেখো কোনো পাত্তাই নেই। দু একটা ছোটোখাটো চুরিচামারি হয়েছে বটে, কিন্তু দেখ, এখন তার চেয়েও আরও অনেক বড় কিছু করার সুবর্ণ সুযোগ রয়েছে।
সেই ছেড়ে এরা নাকি চুরি করছে। এদের ভাগ্য ভালো আমি আজ নিজে ক্রিমিনাল নই। তুমি ভাবো, যদি আমি ওই লোকগুলোর মধ্যে একজন হতাম যারা আমাকে খুন করার জন্য ওঁত পেতে রয়েছে, যেমন ধরো ওই ব্রুকস কিংবা উড হাউস, তাহলে কি এমন সুবর্ণ সুযোগ আমি ছেড়ে দিতাম? হ্যাঁ, ভাগ্য ভালো যে ল্যাটিন দেশগুলোতে এমন বিভৎস কুয়াশা পড়ে না। কথার মাঝেই সিঁড়িতে পায়ের শব্দ শোনা গেল। কয়েক মুহূর্তের জন্য থেমে গেল হোমস, তারপর লাফিয়ে উঠে বলল, এই তো ওয়াটসন, মনে হচ্ছে এবার কিছু একটা ইন্টারেস্টিং হতে চলেছে। তাকিয়ে দেখলাম আমাদের পরিচারিকা, তার হাতে একটা টেলিগ্রাম। হোমস তার হাত থেকে টেলিগ্রামটা নিয়ে তাতে একবার চোখ বুলিয়েই হঠাৎ হাসিতে ফেটে পড়ল। এই টেলিগ্রামে কি লেখা আছে তোমার ধারণা নেই ওয়াটসন। কি লেখা আছে? মাইক্রফট স্বয়ং এখানে আসছে। হ্যাঁ, তোমার দাদা মাইক্রোফট তোমার বাড়িতে আসবে, এতে আশ্চর্যের কি আছে? আশ্চর্যের আছে ওয়াটসন, কারণ মাইক্রফটের এখানে আসা অনেকটা ওই গ্রামের রাস্তায় ট্রাম চলার মতো ব্যাপার। তুমি তো জানোই মাইক্রফটের কিছু ধরা বাঁধা জায়গা রয়েছে, যেমন ধরো পল মল লজিংস, ডায়োজেন্স ক্লাব আর হোয়াইট হল। এর বাইরেও কোথাও যাই না। তুমি ভাবলে অবাক হবে, সারা জীবনে মাত্র একবার ও এখানে এসেছে। সুতরাং বুঝতেই পারছো নিশ্চয়ই এমন কিছু গুরুতর ঘটেছে যার জন্য ওকে স্বয়ং এখানে আসতে হচ্ছে। তা কেন আসছে সেই বিষয়ে কিছু লেখেনি? হোমস কোনো উত্তর না দিয়ে টেলিগ্রামটা আমার হাতে তুলে দিল। দেখলাম তাতে লেখা রয়েছে, ক্যাডোগান ওয়েস্টের ব্যাপারে দেখা করতে হবে, আমি আসছি। মাইক্রফট। ক্যাডোগান ওয়েস্ট। এই নামটা কেমন শোনা শোনা লাগছে না? আমার একেবারেই শোনা লাগছে না ওয়াটসন। আমি শুধু ভাবছি মাইক্রফট এখানে আসছে কেন। যেন কোনো গ্রহের নিজের অরবিট ছেড়ে বেরিয়ে আসার মতো ঘটনা। যাই হোক, মাইক্রফটকে তুমি চেনো নিশ্চয়ই। হ্যাঁ, ওই অ্যাডভেঞ্চার অফ দ্য গ্রিক ইন্টারপ্রেটারের সময় একবার পরিচয় হয়েছিল। তুমি বলেছিলে সে ব্রিটিশ সরকারের অধীনে কোনো এক ছোট অফিসে কাজ করে। মাই ডিয়ার ওয়াটসন, সে সময় আমি তোমাকে ভালোভাবে চিনতামও না। জানোই তো, কাউকে যখন রাষ্ট্রের গোপন গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে নাড়াখাটা করতে হয় তখন তাকে বেশ সাবধানী হতে হয়। হ্যাঁ, এটা তুমি ঠিকই বলেছো যে মাইক্রোফট ব্রিটিশ সরকারের আন্ডারে কাজ করে। তবে যদি বলি যে সে অকেশনালি নিজেই ব্রিটিশ সরকার হয়ে ওঠে, তাহলেও খুব একটা ভুল কিছু হবে না। বলো কি? হ্যাঁ, ঠিকই শুনেছ। মাইক্রফট বছরে 450 পাউন্ডের কাছাকাছি উপার্জন করে। ওর জীবনের কোনো অ্যাম্বিশন নেই, ওর নামের কোনো পদক কিংবা সম্মানও আসেনি কোনো দিন। কিন্তু ও এমন একজন মানুষ যাকে ছাড়া দেশের অর্ধেক কাজকর্মই প্রায় বন্ধ হয়ে যাবে। সেটা কিভাবে? দেখো, বলা যেতে পারে নিজের এই পজিশনটা মাইক্রফট নিজেই তৈরি করেছে। এর আগে ওর এমন কোনো ডেজিগনেশন ছিল না, হয়তো এর পরেও থাকবে না। তাছাড়া আর কেউ ওর মতো এত নিখুঁতভাবে ভাবতে পারে বলে আমার মনেও হয় না। ঠিক যে ধরনের বুদ্ধিমত্তা আমি আমার তদন্তের কাজে ব্যবহার করি, ও সেটাকে ব্যবহার করে নিজের কাজের ক্ষেত্রে। কাজেই যে ডিপার্টমেন্টই হোক না কেন, তার শেষ সিদ্ধান্ত নেয় মাইক্রফট নিজে। স্পেশালিস্ট অনেকেই থাকতে পারে, কিন্তু মাইক্রফটের স্পেশালিটি হচ্ছে ওর ওমনি সায়েন্স। ধরো, একজন মিনিস্টার যদি নেভি, ভারত, কানাডা কিংবা বায়োমেটালিক কোয়েশ্চেনের মতো একাধিক জটিল বিষয় সম্পর্কে তথ্য জানার থাকে, তাহলে সে চাইলে আলাদা আলাদা ডিপার্টমেন্ট থেকে পরামর্শ নিতেই পারে। কিন্তু কেবলমাত্র মাইক্রফটই একাধারে সব বিষয়ে তাকে সমস্ত তথ্য দিতে পারে। এমনকি কিভাবে প্রতিটা বিষয় একে অপরের ওপর প্রভাব ফেলে সেটাও সে তোমাকে খুব যত্ন সহকারে বুঝিয়ে দেবে। তবে সত্যি বলতে, ব্রিটেন খানিকটা নিজের সুবিধার জন্যই মাইক্রফটের হাতে এতখানি ক্ষমতা তুলে দিয়েছে। আর মাইক্রফটও সুযোগ বুঝে নিজেকে প্রমাণ করেছে। নিজের মাথার মধ্যে প্রতিটা সাবজেক্টকে সে যেন আলাদা আলাদা তালিকার মতো সাজিয়ে রেখেছে। কেউ কিছু চাইলেই তা মুহূর্তের মধ্যে বার করে দেয়। ন্যাশনাল পলিসি তৈরি করার ক্ষেত্রেও যে কতবার নিজের বক্তব্য রেখেছে তার কোনো হিসেব নেই। তবে সমস্যা হলো, এই ধরনের জটিল বিষয়গুলো ছাড়া আর অন্য কিছুতেই তার তেমন কোনো আগ্রহ নেই। বিশেষ সমস্যা নিয়ে টেলিগ্রাম না করলে আমি ওর নাগালটুকুও পাই না ওয়াটসন। বাট জুপিটার ইজ ডিসেন্ডিং টুডে। সেই মানুষ আজ এখানে আসছে। তা কি এমন ঘটে থাকতে পারে? আর এই ক্যাডোগান ওয়েস্টই বা কে? তার সঙ্গে মাইক্রফটের এমন কি দরকার পড়ল? আমি প্রায় লাফিয়ে উঠে সোফার ওপরে রাখা সকালের খবরের কাগজগুলো পাগলের মতো হাতড়াতে লাগলাম। কোথায় গেল? আরে, এই তো পেয়েছি। হ্যাঁ, এই তো।
ক্যাডোগান ওয়েস্ট হলো সেই অল্প বয়সী ছেলেটা যাকে ওই গত মঙ্গলবার সকালে আন্ডারগ্রাউন্ডের মৃত অবস্থায় পাওয়া গেছে। হোমস সোজা হয়ে উঠে বসল। ওর মুখ থেকে পাইপটা ঝুলে পড়েছে। ঘটনাটা তাহলে নিশ্চয়ই খুব সিরিয়াস ওয়াটসন। কোনো মৃত্যুর জন্য যদি আমার দাদা মাইক্রফটকে তার সব কাজ ফেলে ছুটে আসতে হয়, তাহলে সেই মৃত্যু কোনো সাধারণ ঘটনা নয়। কি ঘটে থাকতে পারে বলো তো? আমার যতদূর মনে পড়ছে কাগজে এই খুনটা সম্পর্কে তেমন কিছুই লেখা ছিল না। ছেলেটা অ্যাক্সিডেন্টালি ট্রেন থেকে পড়ে গিয়ে মারা যায়। কেউ তার জিনিসপত্র ছিনতাইও করেনি, আর তার ওপর কোনো হামলা হয়েছে বলেও তো মনে করা হয় না। অবশ্য এই বিষয়ে পরে আরও এক দফা তদন্ত হয়েছিল, তখন বেশ কিছু নতুন তথ্য বেরিয়ে আসে। সেগুলো দেখার পর মনে হয়েছিল কেসটা হয়তো অতটাও সহজ নয়। মাইক্রোফটকে আসতে মনে হচ্ছে এটা কোনো সাধারণ ঘটনা নয় ওয়াটসন। আচ্ছা, কাগজে পড়ে আমাকে বলো তো এই কেসটার ব্যাপারে ঠিক কি কি জানা গেছে? হ্যাঁ, মৃতের নাম আর্থার ক্যাডোগান ওয়েস্ট, বয়স 27 বছর, অবিবাহিত, উইচ আর্সেনালে ক্লার্কের চাকরি করতেন। অর্থাৎ সরকারি চাকরি। এটাই কি মাইক্রোফটের সঙ্গে ওর যোগসূত্র? আচ্ছা, পড়ো তো আরো। হঠাৎই গত রবিবার রাতে উইচ ছেড়ে তিনি বেরিয়েছিলেন। তাকে শেষবারের মতো দেখতে পাওয়া যায় ওর হবু স্ত্রী মিস ভায়োলেট ওয়েস্টবাড়ির সাথে। মিস ভায়োলেটকে ঘন কুয়াশার মধ্যে ফেলে রেখেই সন্ধে 7:30 নাগাদ ক্যাডোগান উধাও হয়। আচ্ছা, ওদের মধ্যে তার আগে কোনো ঝগড়া বা বিবাদও হয়নি। ক্যাডোগানের এমন কাজের পিছনে যে কী উদ্দেশ্য থাকতে পারে সেই বিষয়ে মিস ভায়োলেটও কিছু বলতে পারেননি। ম্যাসন নামের এক রেলওয়ে কর্মচারী এল্ড ওয়েস্ট গেট স্টেশনের বাইরে আন্ডারগ্রাউন্ড সিস্টেমের লাইনের পাশে ক্যাডোগানের মৃতদেহটাকে উদ্ধার করে। ছেলেটির মাথা একেবারে দুমড়ে মুচড়ে গিয়েছিল। খুব সম্ভবত ট্রেন থেকে ছিটকে পড়ার জন্যই এমনটা হয়েছে। এখন ট্রেন থেকে পড়ে যাওয়া ছাড়া তো আর কোনোভাবেই ব্যাপারটা এক্সপ্লেন করা যাচ্ছে না। কারণ দেখো, কোনো মানুষের পক্ষে তো আর কাঁধে করে দেহটা নিয়ে যাওয়া সম্ভব নয়, কারণ সেক্ষেত্রে সেই ব্যক্তিকে স্টেশনের ব্যারিয়ার পেরোতে হবে, আর প্রত্যেক স্টেশনে একজন করে কালেক্টর 24 ঘন্টা পোস্টেড থাকেন। সুতরাং বুঝতেই পারছো। বুঝেছি। জীবিত মৃত যে অবস্থাতেই হোক, লোকটা ট্রেন থেকে পড়ে গেছে, কিংবা কেউ হয়তো তাকে ট্রেন থেকে ধাক্কা দিয়েছে। একদম ক্লিয়ার। কন্টিনিউ। ক্যাডোগানের দেহটা যে লাইনের পাশে পাওয়া যায় সেই লাইনের ট্রেনগুলো মূলত পশ্চিম থেকে পূর্ব দিকে যায়। কয়েকটা মেট্রোপলিটন, কয়েকটা উইলসডেন বা আউটলাইন জংশনগুলো থেকেও আসে। মোস্ট প্রবাবলি ক্যাডোগানের যখন মৃত্যু হয় তখন সে পূর্ব দিকের কোথাও যাচ্ছিল, নয়তো বেশ রাতের দিকে ট্রেনে চেপেছিল। যদিও কোথা থেকে বা কটার সময় তা বলা সম্ভব হয়নি। টিকিট দেখলেই তো সেটা বোঝা যাবে। হ্যাঁ, তা ঠিক, কিন্তু ছেলেটির পকেটে কোনো টিকিটই ছিল না। টিকিট ছিল না? আমি যতদূর জানি তো কোনো মেট্রোপলিটন স্টেশনে টিকিট ছাড়া তো প্রবেশই করা যায় না। তা ধরা যাক ছেলেটার কাছে টিকিট ছিল। কেউ কি সেটা সরিয়ে দিয়েছে যাতে ছেলেটি কোন স্টেশন থেকে আসছে সেটা বোঝা না যায়? কিন্তু শার্লক, এও তো হতে পারে যে তার নিজের ভুলবশতই ট্রেন থেকে টিকিটটা পড়ে যায়। হ্যাঁ, তাও হতে পারে। তবে যাই হয়ে যাক, বিষয়টা কিন্তু বেশ কিউরিয়াস। আচ্ছা, তুমি কি নিশ্চিত যে ছেলেটা কোনো ছিনতাইবাজের পাল্লায় পড়েনি? একেবারেই না। ওর সঙ্গে থাকা জিনিসপত্রের একটা লিস্ট দেওয়া হয়েছে এখানে। ওর পার্সে ছিল £2.15। তার সাথে ছিল উইচ ব্রাঞ্চ অফ ক্যাপিটাল আর কাউন্টিস ব্যাংকের মোট 2টি চেকবুক। এর থেকেই ওর পরিচয়টা মূলত জানা যায়। এমনকি সেই সন্ধ্যার জন্য কেনা উইচ থিয়েটারে 2টো টিকিটও পাওয়া গেছে। এছাড়া ওর অফিসের টেকনিক্যাল কিছু পেপারস আর সাথে ছোট একটা প্যাকেটও পাওয়া গেছে। এইবার বুঝলাম ওয়াটসন। ব্রিটিশ গভর্নমেন্ট উইলউইচ আর্সেনাল, টেকনিক্যাল পেপারস আর মাইক্রফট। নাও দ্য চেন ইজ কমপ্লিট। ওই যে পায়ের শব্দ ওয়াটসন, মনে হচ্ছে মাইক্রফট এলো। বাকি কথা নয়, ওর মুখেই শুনেনি। শার্লকের কথা শেষ হতেই সুদীর্ঘ স্থূলকায় চেহারার মাইক্রফট হোমস পা রাখলেন আমাদের ঘরে। মাইক্রফটের চেহারাটা এক কথায় বেঢপ, যেন চলাফেরা করাটা তার কাছে রীতিমতো কষ্টকর ব্যাপার। কিন্তু এই বেঢপ চেহারার উপরের মাথার বৈশিষ্ট্য তাক লাগিয়ে দেওয়ার মতো। ঘন ভুরু, তার ধূসররঙা চোখ দুটোর মধ্যে সবসময় যেন এক সতর্ক দৃষ্টি খেলা করছে।
এক কথায় ওর চেহারাটা ভুলে গেলেও ওর ব্যক্তিত্বকে ভোলা কখনোই সম্ভব নয়। মাইক্রোফটের সাথে ঘরে ঢুকলো আমাদের পুরনো বন্ধু স্কটল্যান্ড ইয়ার্ডের অফিসার লেস্ট্রেড। তার চেহারাটা আগের থেকে অনেক রোগা ও কঠোর হয়ে গেছে, তবে ওদের দুজনের মুখ দেখে বুঝলাম রীতিমতো বড়সড় কিছু একটা ঘটেছে। শার্লক এগিয়ে গিয়ে ওদের দুজনের সাথে হাত মেলালো। মাইক্রোফট গায়ের ভারী ওভারকোটটা খুলে আরামকে দাঁড়ায় গায়ে এলিয়ে দিয়ে বলল, এটা খুবই বিরক্তিকর ব্যাপার শার্লক। নিজের রোজকার অভ্যাসের বিরুদ্ধে যাওয়া আমার ঘোরতর অপছন্দের, কিন্তু এই কাজে তো না বলবার কোনো জায়গা নেই। কি আর করা যাবে? অবশ্য কাজটাও রীতিমতো গুরুত্বপূর্ণ। আমি প্রাইম মিনিস্টারকে এতখানি বিচলিত হতে আগে কখনো দেখিনি। আর তাছাড়া রয়্যাল নেভির গোটা অ্যাডমিরাল্টির অবস্থা কি আর বলি, ঠিক যেন মৌমাছির বাসা হয়ে দাঁড়িয়েছে। বাই দ্য ওয়ে, তুমি কি কেসটার কথা শুনেছ? খানিক আগেই শুনলাম। আচ্ছা, ক্যাডোগান নামের ছেলেটির কাছ থেকে যেসব জরুরি কাগজপত্র পাওয়া গেছে সেগুলো ঠিক কিসের বলতে পারো? তোমার কোনো ধারণা নেই শার্লক, ছেলেটির হাতে রাষ্ট্রের ঠিক কতখানি গুরুত্বপূর্ণ নথি ছিল। ভাগ্য ভালো সেই কাগজগুলোর বিষয়বস্তু এখনও প্রেসের হাতে পড়েনি, পড়লে আর রক্ষা থাকতো না। ছেলেটির পকেটে যে কাগজগুলো ছিল সেগুলোই ব্রুস পার্টিংটন সাবমেরিনের যাবতীয় মানচিত্র নথিপত্র। তোমরা নাম শুনেছ নিশ্চয়ই। শুনেছি, তবে শুধু ওই নামটুকুই। এটা যে কতখানি ঠিক গুরুত্বপূর্ণ তা আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। সরকারের যেসব বিষয়গুলো অত্যন্ত গোপন, টপ সিক্রেট, ব্রুস পার্টিংটন তার মধ্যে অন্যতম। এই সাবমেরিনটা যেখানে থাকবে তার আশেপাশে থাকা সমস্ত যুদ্ধজাহাজ কিন্তু অকেজো হয়ে পড়বে। ব্রুস পার্টিংটনের উপস্থিতিতে সেই জায়গায় নেভেল ওয়ারফেয়ার পর্যন্ত বন্ধ হয়ে যাবে। আজ থেকে বছর দুয়েক আগে সরকারি তহবিল থেকে একটা মোটা অঙ্কের টাকা স্মাগল করা হয় এবং সেই টাকা দিয়ে ব্রুস পার্টিংটনের প্ল্যানগুলোর উপর মনোপলি অ্যাকিওর করার চেষ্টা হয়। এটাকে গোপন রাখবার জন্য যা যা করা সম্ভব সরকার সব কিছুই করেছে। এই সাবমেরিনের প্ল্যানটা মোট 30টা ভাগে বিভক্ত। প্রতিটা ভাগের উপর আলাদা আলাদা পেটেন্ট করা হয়েছে। একটাও বাদ গেলে সাবমেরিনটা বানানোই অসম্ভব হয়ে পড়ে। আর্সেনালের একটা গোপন অফিসের লকারে রাখা রয়েছে পেটেন্টগুলো। এই অফিসের দরজা জানলাগুলো এমনভাবেই তৈরি যাতে কেউ সেই দরজা ভেঙে ঢুকতে না পারে। কোনো রকম পরিস্থিতিতেই ওই কাগজগুলো লকার থেকে বের করার কোনো আদেশ নেই। নেভির চিফ কনস্ট্রাক্টরও যদি ওই কাগজগুলো দেখতে চান তাহলে তাকে ইন-পার্সন উলউইচ অফিসে আসতে হবে। আর সেই প্ল্যানের কাগজগুলো কিনা এখন এক মৃত জুনিয়র ক্লার্কের পকেট থেকে পাওয়া যাচ্ছে। আশা করি তোমরা বুঝতে পারছো যে ঘটনাটা কতখানি গুরুত্বপূর্ণ। আচ্ছা, তোমরা কি কাগজগুলো রিকভার করতে পেরেছো? না শার্লক, না, আমরা উদ্ধার করতে পারিনি। উলউইচ থেকে মোট 10টা কাগজ চুরি গেছে, কিন্তু ক্যাডোগান ওয়েস্টের পকেট থেকে পাওয়া গেছে মাত্র 7টা। সব থেকে জরুরি 3টা কাগজই চুরি হয়ে গেছে। শোনো শার্লক, এই মুহূর্তে তোমার বাকি যা কাজ আছে সব ছেড়ে দাও। ওসব খুচরো তদন্ত তুমি পরেও করতে পারবে। তোমাকে এখন এই ভাইটাল ইন্টারন্যাশনাল প্রবলেমের সমাধান করতে হবে। ক্যাডোগান ওয়েস্ট এই কাগজগুলো কেন বের করেছিল? বাকি 3টা কাগজই বা কই? কিভাবে মারা গেল ক্যাডোগান? তোমাকেই এইসব প্রশ্নের উত্তর খুঁজে বের করতে হবে শার্লক। আশা করি তুমি নিজের দেশের স্বার্থে এইটুকু তো করতে পারবেই। আচ্ছা, তুমি নিজেই কেন এই সমস্যার সমাধান করে নিচ্ছ না মাইক্রোফট? মানে আমি যা পারবো তা তো তুমিও পারবে। তা ঠিক, কিন্তু বিষয়টা সূক্ষ্ম তদন্তের। তুমি আমায় তথ্যমূলক কিছু খুঁজে বের করতে বলো, আমি জায়গায় বসে বসে বের করে এনে দেবো। কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় দৌড়ানো, রেলওয়ে গার্ডদের মতন জিজ্ঞাসাবাদ করা আর ওই দামরা লেন্স চোখে ঠুসে ঘুরে বেড়ানো, এসব আমার পক্ষে সম্ভব নয়। এই কাজ তুমিই পারবে শার্লক। যদি চাও যে পরের অনার্স লিস্টে তোমার নামটা থাকুক তাহলে আমি খেলি শুধুমাত্র আমার খেলবার আনন্দেই মাইক্রোফট। আর তাছাড়া তোমার কাছ থেকে সবটা শুনে মনে হচ্ছে খেলা কিন্তু বেশ জমে উঠেছে। বেশ বেশ। আচ্ছা, এই কেসটার ব্যাপারে আর যা কিছু জরুরি তথ্য আমার কাছে আছে তা আমি এই কাগজে লিখে রেখেছি। নাও, আর কয়েকটা দরকারি ঠিকানাও এখানে লেখা রয়েছে যেগুলো হয়তো তোমার কাজে লাগতে পারে। ব্রুস পার্টিংটন কাগজগুলোর প্রকৃত মালিক স্যার জেমস ওয়াল্টার, যার ডেজিগনেশনগুলো সম্পর্কে লিখতে গেলে একটা গোটা খাতা ভরে যাবে। দেশের কাজের জন্য গোটা জীবন দিয়ে দিয়েছেন তিনি। ওর দেশভক্তির ওপর কোনো প্রশ্নই চলে না। ওই লকারটার চাবি যে দুজন ব্যক্তির কাছে রয়েছে, স্যার ওয়াল্টার তাদের মধ্যে অন্যতম। আমি নিঃসন্দেহে বলতে পারি সোমবার সকাল অবধি কাগজগুলো লকারেই ছিল। আর স্যার ওয়াল্টার যখন দুপুর 3টে নাগাদ লন্ডন যাওয়ার জন্য বেরোন, লকারের চাবি তখন ওনার কাছেই ছিল। এমনকি যে সন্ধ্যায় খুনটা হয় সেই গোটা সন্ধ্যা উনি বার্কলি স্কোয়ারে অ্যাডমিরাল সেন্ট ক্লিয়ারের বাড়িতে ছিলেন।
এই তথ্যটা কি ক্রস চেক করা হয়েছে? হ্যাঁ, উনি যে উলুইচ থেকে বেরিয়েছিলেন তার সাক্ষী ভদ্রলোকের ভাই কর্নেল ভ্যালেন্টিন ওয়াল্টার নিজেই, আর তার লন্ডন যাওয়ার সাক্ষী দিয়ে গেছেন অ্যাডমিরাল সেন্টক্লিয়ার। সুতরাং স্যার জেমসের কথায় যে কোনো ভুল নেই এটুকু তো প্রমাণিত। অন্য চাবিটা যার কাছে আছে তিনি কে? সিনিয়র ক্লার্ক এবং ড্রটসম্যান মিস্টার সিডনি জনসন। বয়স 40, বিবাহিত, 5 সন্তানের পিতা উনি। সবসময় ভীষণ চুপচাপ মনমরা হয়েই থাকেন, কিন্তু পাবলিক সার্ভিসের ক্ষেত্রে অত্যন্ত ভালো রেকর্ড রয়েছে। তার বয়ান অনুযায়ী সোমবার অফিসের পর বাকি সন্ধ্যাটা তিনি বাড়িতেই কাটিয়েছেন, আর চাবিটা যে ঘড়ির চেনের সাথে উনি আটকে রাখেন সেখান থেকে অন্য কোথাও নিয়ে যাওয়া হয়নি। ওনার স্ত্রী ওনার বক্তব্যের সাথে পূর্ণ সমর্থন জানিয়েছেন। আচ্ছা, এই ক্যাডোগান ওয়েস্টের বিষয়ে আমাকে আরও কিছু বলো। গত 10 বছর ধরেই সার্ভিসে রয়েছে ক্যাডোগান, আর রীতিমতো নিপুণতার সাথেই নিজের কাজ করতো সে। একটু বদরাকি বা হট হেডেড হওয়ারও দুর্নাম আছে ঠিকই, তবে একেবারে সোজাসাপটা সৎ মানুষ। ওর এগেনস্টে কোনো রিপোর্ট নেই। ও ছিল অফিসের দ্বিতীয় সিডনি জনসন। কাজ করতে গিয়ে ব্রুস পার্টিংটনের প্ল্যানগুলো এত কাছ থেকে দেখবার আর হ্যান্ডেল করবার সুযোগ কেবলমাত্র ওরই হয়েছিল। অফিসের অন্য কেউ ওগুলো অত কাছ থেকে দেখেনি। প্ল্যানগুলোকে সেই রাতে শেষবারের মতো কে লকারে ঢুকিয়েছিল? সিনিয়র ক্লার্ক মিস্টার সিডনি জনসন। তাহলে তো বোঝাই যাচ্ছে কাগজগুলো কে সরিয়েছে। জুনিয়র ক্লার্ক ক্যাডোগানের কাছেই ওগুলো পাওয়া যায়। এই কেস নিয়ে কি আরও কিছু ভাবার আছে? সব কিছুই তো জলের মতো পরিষ্কার। পরিষ্কার ঠিকই, কিন্তু তবু একগাদা প্রশ্ন থেকে যায়। প্রথম কথা হলো, কাগজগুলো চুরি করলো কেন? কাগজগুলোর যে রীতিমতো দাম আছে সে তো তুমি নিজেই বলেছ। তা ঠিক, ওগুলো বেচে হাজার হাজার টাকা পাওয়া যাবে। বিক্রি করা ছাড়া আর অন্য কোনো কারণে ক্যাডোগান কাগজগুলো নিয়ে লন্ডন যেতে পারে বলে তোমার মনে হয়? না, আর তো কোনো কারণ দেখছি না। তাহলে এই কারণটাকেই আমাদের চূড়ান্ত বলে ধরে নিতে হয়। ক্যাডোগান বিক্রির উদ্দেশ্যেই কাগজগুলো লন্ডনে নিয়ে পালায়। তবে এই কাজ তখনই সম্ভব হবে যদি ওর কাছে একটা ফলস চাবি থাকে। একটা নয়, একাধিক। বিল্ডিংয়ের মেন গেট আর লকারের ঘরটাও খুলতে হয়েছে ওকে। তাহলে একাধিক ফলস চাবি ছিল। ক্যাডোগান কাগজগুলো লন্ডনে নিয়ে যায় তার সত্ত্ব বিক্রি করবে বলে। ও ভেবেছিল পরের দিন কেউ খেয়াল করার আগেই প্ল্যানগুলো আবার লকারে ঢুকিয়ে দেবে, কিন্তু শেষ পর্যন্ত লন্ডনেই ওর চরম পরিণতিটা ঘটে যায়। কিভাবে? খুব সম্ভবত ও সেই সময় ট্রেনে করে উইলউইচ ফিরে আসছিল, যে সময় ওকে খুন করে কম্পার্টমেন্টে ওকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়। কিন্তু শার্লক, যে জায়গায় ওর দেহটা পাওয়া যায় সেটা কিন্তু লন্ডন ব্রিজ স্টেশন পেরিয়েও বেশ খানিকটা দূরে, আর উলউইচ যেতে হলে ওকে ওই স্টেশনেই নামতে হবে। সেক্ষেত্রে লন্ডন ব্রিজ স্টেশন পেরোনোর পেছনে একাধিক কারণ থাকতে পারে। হতে পারে কোনো বিশেষ পরিস্থিতির শিকার হয়ে ওকে এটা করতে হয়েছে, কিংবা ট্রেনে এমন কেউ ছিল যার সঙ্গে জরুরি কথোপকথন ছিল ক্যাডোগানের। হয়তো সেই কথোপকথনের জন্যই শেষ পর্যন্ত প্রাণ হারাতে হয় তাকে। প্রাণ বাঁচাতে সে ট্রেন থেকে লাফিয়ে নামবার চেষ্টা করছিল। অন্য লোকটা তড়িঘড়ি ট্রেনের দরজা বন্ধ করে দেয়। আর বাইরে যেহেতু ঘন কুয়াশা ছিল, তাই এই সমস্ত ঘটনার পুরোটাই অন্য যাত্রীদের চোখ এড়িয়ে যায়। এই মুহূর্তে আমাদের হাতে যেটুকু ইনফরমেশন আছে তাতে করে তো এর চেয়ে বেশি কিছুই আর বোঝা যায় না। বাট শার্লক, আমাদের মাথায় রাখতে হবে যে এই ঘটনার বেশিরভাগটাই কিন্তু এখনও আমাদের অজানা। তর্কের খাতিরে ধরে নেওয়া যাক ক্যাডোগান ওয়েস্ট কাগজগুলো লন্ডনে বিক্রির জন্যই নিয়ে যাচ্ছিল, কিন্তু সেক্ষেত্রে তো কোনো বিদেশি এজেন্টের সাথে মিটিং থাকলে নিজের বাকি সন্ধ্যাটা সে কমপ্লিটলি ফ্রি থাকার চেষ্টা করবে। তাহলে থিয়েটারের দুখানা টিকিট সে কিনবে কেন? আর নিজের হবু ফিয়ান্সকে মাঝপথে ছেড়ে আচমকা গায়েবী বা হয়ে যাবে কেন? প্রি প্ল্যান্ড হলে তো এরকম হতো না। লেস্ট্রেড এতক্ষণ মন দিয়ে সব কথা শুনছিল, কিন্তু মাইক্রোফটের এই কথা শুনে সে বলল, আশ্চর্য। হ্যাঁ, আশ্চর্য তো বটেই, কিন্তু এখানেই আমার আপত্তি। ধরা যাক ক্যাডোগান লন্ডনে পৌঁছায় এবং সেখানেই ওর দেখা হয় সেই বিদেশি এজেন্টের সঙ্গে। এবার সকালেই আগেই ওকে সমস্ত কাগজ নিয়ে ফিরে আসতে হবে উইলউইচের অফিসে। মোট 10টা কাগজ চুরি করেছিল সে, কিন্তু পকেটে পাওয়া গেল মাত্র 7টা। তাহলে বাকি 3টে গেল কোথায়? একটা কাগজও হাতছাড়া করবার মতন বোকামি কি ও করবে? আর যদিও কাগজগুলোর সত্ত্ব বিক্রি করেও থাকে, তাহলে তার বদলে পাওয়া টাকাগুলো কোথায়? ওর বডির পকেট থেকে তো একটা মোটা অঙ্কের টাকা পাওয়ারও কথা। দেখুন, আমার মনে হয় বিষয়টা তেমন জটিল নয়। ক্যাডোগান কাগজগুলো সত্ত্ব বিক্রি করবে বলে সঙ্গে নিয়ে যায়। সেখানে ওর বিদেশি এজেন্টের সঙ্গে দেখাও হয়, কিন্তু কাগজগুলোর দাম নিয়ে দুজনের মধ্যে তর্ক বাঁধে। সে এজেন্ট যে দাম বলেছিল তা ক্যাডোগানের মনের মতো হয়নি।
ফলে কাগজ হাতে নিয়ে ও ফিরে আসে, কিন্তু ফেরার সময় সে ফরেন এজেন্ট সঙ্গে আসে। ট্রেনের মধ্যেই লোকটা ওকে খুন করে আর সবথেকে জরুরি কাগজগুলো হাতিয়ে নেয়। তারপর ওর বডিটাকে ট্রেন থেকে ছুঁড়ে ফেলে দেয়। একেবারেই সহজ। কিন্তু ওর কাছে তাহলে টিকিট ছিল না কেন? টিকিট থাকলে হয়তো এজেন্টের বাড়ির সবথেকে কাছের স্টেশনটার নাম জানা যেত, তাই ক্যাটাগনের দেহটাকে ট্রেন থেকে ফেলার আগেই ও টিকিটটাকে সরিয়ে ফেলে। গুড লেস্ট্রেড, ভেরি গুড। তোমার থিওরি দিয়ে সমস্তটা খুব সহজেই অনুমান করে ফেলা যায়। আর যদি তাই হয় তাহলে এই কেস একেবারে গুটিয়ে এসেছে। অন্যদিকে ব্রুস প্যাটিনটন প্ল্যান প্রায় সবই হাতে এসে গেছে, সুতরাং এখানে আমার করার মতো আর কিছুই বাকি নেই। বাকি আছে শার্লক। দেখো, আপাত দৃষ্টিতে পুরোটা একটা সাধারণ ঘটনা বলে মনে হলেও আমার ইনস্টিংক্ট কিন্তু এই সমস্ত ব্যাখ্যার বিপক্ষে। তুমি নিজের ক্ষমতাগুলো ব্যবহার করো, ক্রাইম সিনে গিয়ে দাঁড়াও, কনসার্ন লোকেদের সাথে দেখা করো, অতি সামান্য সন্দেহের জায়গাকেও অবহেলা করো না। ট্রাস্ট মি শার্লক, নিজের দেশের জন্য কিছু করবার এর থেকে বড় সুযোগ কিন্তু তুমি আর গোটা কেরিয়ারেও পাবে না। ঠিক আছে, ব্যস্ত হয়েও না। চলো ওয়াটসন, বেরোনো যাক। আর লেস্ট্রেড, তুমি কি 2-1 ঘন্টা আমাদের সঙ্গে থাকতে পারবে? আমি অ্যালটিগেট স্টেশন থেকে তদন্তের কাজ শুরু করতে চাই। গুড বাই মাইক্রফট। বিকেলের আগেই আমি তোমাকে রিপোর্ট দেব। বাট আই ওয়ার্ন ইউ, নতুন করে বিশাল কিছু তথ্য জানবার আশা কিন্তু রেখো না। চলো ওয়াটসন। লেস্ট্রেড, চলে এসো। এক ঘন্টা কেটে গেছে। শার্লক, লেস্ট্রেড আর আমি অ্যাল্ডগেট স্টেশনের ঠিক আগে, যেখানে রেল রোড টানেল থেকে বেরিয়েছে, সেখানে দাঁড়িয়ে রয়েছি। রেলওয়ে কর্তৃপক্ষের তরফ থেকে এসেছেন একজন লালচে মুখের বৃদ্ধ ভদ্রলোক। ট্রেন লাইন থেকে 3 ফুট দূরে আঙুল দেখিয়ে বৃদ্ধ বললেন, বডিটা ঠিক ওখানেই পড়েছিল, ওপর থেকে তো আর এখানে এসে পড়া সম্ভব নয়। দেখতেই পাচ্ছেন চারিদিকে উঁচু পাঁচিল রয়েছে, তাই হলপ করে বলাই যায় যে বডিটা চলন্ত ট্রেন থেকে পড়েছে। আর আমরা যতদূর চেস করতে পেরেছি তাতে এটুকু পরিষ্কার যে ট্রেনটা সোমবার মধ্যরাত নাগাদ এইখান দিয়েই যাচ্ছিল। আচ্ছা, ট্রেনের কামরাগুলো কি ভালো করে খতিয়ে দেখা হয়েছে? হ্যাঁ, কোনো রকম ধস্তাধস্তির চিহ্নই নেই আর টিকিটও পাওয়া যায়নি। আচ্ছা, এমন কোনো ট্রেন কি পাওয়া যায়নি যার কোনো দরজা হাট করে খোলা ছিল? না, একটাও না। আর সকালে অবশ্য একটা নতুন এভিডেন্স পাওয়া গেছে। একজন প্যাসেঞ্জার যিনি একটা অর্ডিনারি মেট্রোপলিটন ট্রেনে চেপে সোমবার রাতে 11:40 নাগাদ অ্যালগেট স্টেশন পেরোচ্ছিলেন, তিনি জানিয়েছেন যে একটা ভারী কিছু ধূপ করে পড়ে যাওয়ার আওয়াজ সেই সময় তিনি শুনতে পান, যেন কোনো মানুষের দেহকে কেউ ট্রেন থেকে ছুঁড়ে ফেলছে। আর এই অবস্থা হয় ট্রেন স্টেশনে ঢোকার ঠিক আগেই। কিন্তু যেহেতু সেদিনও চারিদিকে ঘন কুয়াশা আচ্ছন্ন ছিল, তিনি কিচ্ছু দেখতে পাননি। যদিও সেই সময় তিনি এই বিষয়ে কিছু জানাননি। মিস্টার হোমসের আবার কি হলো? শার্লকের মুখ দেখে বুঝতে পারছিলাম সে গভীর চিন্তায় ডুবে রয়েছে। অ্যালগেট একটা জংশন স্টেশন, ফলে একাধিক লাইন এখানে এসে এক জায়গায় মিশেছে। হোমস দেখলাম সেই টানেল থেকে বেরিয়ে আসা রেলওয়ে ট্র্যাকগুলোর দিকে এক দৃষ্টে তাকিয়ে আছে। ওর ভ্রু কুঁচকে গেছে, নাক প্রায় ফুলে উঠেছে, ঠোঁটে এক দৃঢ়তার ছাপ স্পষ্ট। এই শার্লককে আমি খুব ভালো করেই চিনি। পয়েন্ট, এই যে পয়েন্টগুলো একাধিক লাইনে এসে মিশছে। হ্যাঁ, পয়েন্ট? কি বলতে চাইছেন? আচ্ছা, বলতে পারো এতগুলো লাইন আর কোথাও এসে এইভাবে মিশেছে কিনা? খুবই কম জায়গায় আছে। আর এরকম একটা বাঘ, এতগুলো লাইন আর একটা বাঘ, বাই জোভ! আমি যা ভাবছি তাই যদি হয়। কি মিস্টার হোমস, আপনি কি কোনো ক্লু পেয়েছেন? জাস্ট একটা আবছা ধারণা। কেসটা ধীরে ধীরে খুব ইন্টারেস্টিং হয়ে পড়েছে। অদ্ভুত, ভীষণ অদ্ভুত। রেল লাইনের কোথাও কোনো রক্তের ছিটে ফোটার দাগও নেই। হ্যাঁ, তেমন কোনো দাগ নেই ঠিকই, কিন্তু ক্যারিগানের দেহের ক্ষতগুলো? হাড়গুলো ভেঙে গিয়েছিল, কিন্তু এক্সটার্নাল ইনজিউরি তেমন কিছুই হয়নি। কিন্তু তাহলেও সামান্য রক্তের দাগ তো থাকা উচিত। আজ এই প্যাসেঞ্জারটা যে ট্রেনে ছিল, মানে যে ওই আওয়াজটা শুনতে পেয়েছিল, সে ট্রেনটাকে কি কোনোভাবে পরীক্ষা করা সম্ভব? না মিস্টার হোমস, ট্রেনের কম্পার্টমেন্টগুলো রিঅ্যারেঞ্জ করা হয়ে গেছে।
আর প্রতিটা কোচ আলাদা আলাদা ট্রেনে সাফেল্ড হয়ে গেছে। মিস্টার হোমস, আমি তো বলছি আপনাকে, ট্রেনটার প্রত্যেকটা কোণা খুঁটিয়ে খুঁটিয়ে পরীক্ষা করা হয়েছে। আমি নিজের চোখে দেখেছি। আমার বন্ধুর এই এক সমস্যা, নিম্নবুদ্ধি সম্পন্ন মানুষদের সাথে কথা বলবার সময় সে একেবারেই ধৈর্য রাখতে পারে না। খুব স্বাভাবিক, আর খুব সম্ভবত যেই ট্রেনটাকে রিঅ্যারেঞ্জ করা হয়ে গেছে খুনি সেই ট্রেনে ছিল না। ওয়াটসন, চলো, এখানে আমাদের কাজ শেষ। থ্যাংক ইউ লেস্ট্রেড, তোমাকে আর বিরক্ত করব না। তদন্তের পরের অংশ শুরু হবে ওয়েল বিচে। লন্ডন ব্রিজে ফিরে শার্লক মাইক্রফটকে একটা টেলিগ্রাম করলো। সেটা পাঠানোর আগে অবশ্য দেখতে দিল আমাকে। তাতে লেখা ছিল, অন্ধকারের মধ্যে আলো দেখতে পেয়েছি, কিন্তু এই আলো হয়তো খুব বেশিক্ষণ চলবে না। আপাতত কারোর হাতে আমায় ইংল্যান্ডে উপস্থিত সমস্ত ফরেন স্পাই আর ইন্টারন্যাশনাল এজেন্টদের নামের একটা তালিকা পাঠাও, সঙ্গে তাদের সম্পূর্ণ অ্যাড্রেসও দিও। এতে শার্লক। উলউইচে ট্রেনে বসে শার্লক বলল, ওয়াটসন, এমন একটি জটিল কেস এনে হাজির করবার জন্য মাইক্রফটকে আমাদের ধন্যবাদ দেওয়া উচিত। শার্লকের উদ্যম আর উৎসাহ দেখে বুঝলাম যে সে নিজে নিশ্চয়ই ভাববার মতো কোনো নতুন সূত্র পেয়েছে। আজ সকালেও ড্রেসিং গাউন পরে ঘুরবার সময় এতখানি উৎসাহিত লাগেনি ওকে। শার্লক বলল, দিন দিন নেহাতি বোকা হয়ে যাচ্ছি ওয়াটসন। না হলে এমন একটা দুর্দান্ত কেসকে কেউ সাধারণ বলে? কিছু বলো, আমি তো এখন অন্ধকারেই আছি। দেখো, শেষটুকু এখনো আমার কাছেও অন্ধকার ঠিকই, কিন্তু একটা নতুন সূত্র পেয়েছি যা এই কেসের মোড় ঘুরিয়ে দিতে পারে। যদি বলি ক্যাডোগানের মৃত্যু অন্য কোথাও হয়েছিল আর ওর বডিটা রাখা হয়েছিল ট্রেন কম্পার্টমেন্টের উপরে। কি বলছো? কম্পার্টমেন্টের ওপরে? হ্যাঁ ওয়াটসন, ভালো করে ভেবে দেখো। বডিটা এমন জায়গায় এসে পড়ে যায় যেখানে ট্রেনটা বাঁক নিচ্ছে। খুব স্বাভাবিক যে এমন জায়গায় এলে ট্রেনের মাথায় থাকা যে কোনো কিছুই ছিটকে বাইরে পড়ে যাবে। ভেতরে থাকলে কিন্তু ট্রেনটা বাঁক নিলেও তেমন কিছুই মনে হবে না। এবার ধরে নেওয়া যাক দেহটা ট্রেনের ওপর থেকে পড়েছে, কিন্তু তাতেও রেল লাইনে রক্তের দাগ থাকবে না, সেটাই স্বাভাবিক, কারণ রক্ত ঝরেছে অন্য কোনো জায়গায়। সব কটা তথ্য একসঙ্গে মেলালে সমস্তটা পরিষ্কার হয়ে যায়। হ্যাঁ, রাইট। আর সেই জন্যই ক্যাডোগানের পকেটে কোনো টিকিট পাওয়া যায়নি। একদম ঠিক। এতক্ষণ অবধি কিন্তু আমরা টিকিট না থাকার কোনো কারণ বা এক্সপ্লেনেশন খুঁজেই পাচ্ছিলাম না। এইবার মনে হচ্ছে এই কুয়াশাটা কাটবে ওয়াটসন। কিন্তু তাও যদি হয় হোমস, এই কেসের সমাধান কি করে হবে? এই তথ্যগুলো পাওয়ার পর তো কেসটা আরও জটিল হয়ে যাচ্ছে। গভীর চিন্তায় ডুবে গেল শার্লক। উলউইচ স্টেশনে পৌঁছানো পর্যন্ত আমি হাঁ করে বসে রইলাম। সেখানে পৌঁছে ও একটা ঘোড়ার গাড়ি ডাকলো। তারপর পকেট থেকে বের করে আনলো মাইক্রফটের দেওয়া সেই কাগজ। আর সারাদিন বেশ কিছু জায়গায় যেতে হবে ওয়াটসন। আমার মনে হয় সবার প্রথমে আমাদের স্যার জেমস ওয়াল্টারের সাথে একবার দেখা করা উচিত। এই বিখ্যাত অফিসারের বাসস্থান একটি অসাধারণ ভিলা। চারিদিকে সবুজ ঘাস টেমস নদী পর্যন্ত বিস্তৃত। আমরা যখন সেখানে গিয়ে পৌঁছালাম তখন কুয়াশা ধীরে ধীরে ফিকে হয়ে আসছে। তার মধ্যে দিয়ে চারিদিকে ছড়িয়ে পড়েছে হালকা সূর্যের আলো। আমরা কলিং বেল টিপতেই একজন বাটলার এসে দরজা খুলে দিল। স্যার জেমস আছেন? স্যার জেমস আজ সকালেই মারা গেছেন। গুড হেভেন্স, মানে কিভাবে? আপনারা চাইলে ভেতরে এসে ওনার ভাই কর্নেল ভ্যালেন্টাইনের সাথে দেখা করতে পারেন। আচ্ছা, চলুন। চাপরাশির পেছন পেছন আমরা এসে ঢুকলাম একটা হালকা আলো জ্বলা ড্রয়িং রুমে। খানিক পরে সেই ঘরে এসে ঢুকলো একজন সুদীর্ঘ চেহারার অত্যন্ত সুপুরুষ ভদ্রলোক। তার মুখে হালকা দাড়ি, বয়স 50-এর উপরেই। ইনি হলেন মৃত স্যার জেমসের ভাই। ওর চোখে মুখে ক্লান্তির ছাপ, আর উস্কো খুস্কো চুল দেখেই বোঝা যায় যে সকাল থেকে একটা বড় রকমের ঝড় বয়ে গেছে ওনার ওপর দিয়ে। কথা বলতে রীতিমতো বেগ পেতে হচ্ছিল তাকে।
সব কিছুই হলো ওই জঘন্য স্ক্যান্ডালটার জন্য। আমার দাদা অত্যন্ত সৎ একজন মানুষ ছিলেন। নিজের ডিপার্টমেন্টের কি করে ভালো হয় সেই ভাবনাতেই ডুবে থাকতেন সারাদিন। এত বড় একটা ঘটনার ধাক্কা উনি সহ্য করতে পারেননি। উনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। ডিপার্টমেন্ট নিয়ে ভীষণ অহংকার ছিল ওর। আমরা আশা করেছিলাম ওনার থেকে কিছু জরুরি তথ্য পাবো, তাতে হয়তো কেসটা সমাধান করতে খানিকটা সাহায্য হতো আর কি। বিশ্বাস করুন, কেসটা আমাদের কাছে যতখানি ধোঁয়াশা তাদের কাছেও ততটাই ছিল। দাদা যতটুকু জানতেন সবটাই পুলিশকে বলেছেন। এমনিতে দাদা দৃঢ় বিশ্বাস ছিল যে ক্যাডোগ্যান ওয়েস্ট অপরাধী, কিন্তু বাকিটা কিছুই জানি না। আপনি এই ব্যাপারে আমাদের কিছু সাহায্য করতে পারবেন না? এই কদিনে যা শুনেছি পড়েছি তার বাইরে আর কিচ্ছু জানি না। আমি আপনার সাথে অভদ্রতা করতে চাই না মিস্টার হোমস, কিন্তু বুঝতেই পারছেন সকাল থেকে পরিস্থিতিটা কতটা খারাপ। যদি আপনারা আপনাদের জেরাটা তাড়াতাড়ি শেষ করতে পারেন তাহলে ভালো হয় আর কি। বেশ, আমাদের আর কিছু জানার নেই কর্নেল। আমি অত্যন্ত দুঃখিত আপনাকে এই সময় বিব্রত করতে হলো। আচ্ছা, আমরা চলি। আমরা সেখান থেকে বেরিয়ে এলাম। ক্যাবে চড়ে শার্লক বলল, এমন কিছুর জন্য আমি একেবারেই প্রস্তুত ছিলাম না, ওয়াটসন। আচ্ছা স্যার, জেমসের মৃত্যুটা কি স্বাভাবিক, নাকি লজ্জায় ঘৃণায় পাগল হয়ে উনি আত্মহত্যা করেছেন? যদি দ্বিতীয়টা হয়ে থাকে তাহলে এবার আমাদের ক্যাডোগান ওয়েস্টকে নিয়ে কাজ শুরু করা উচিত। শহরের বাইরের একটা ছোট কিন্তু সুদৃশ্য বাড়িতে থাকেন ক্যাডোগ্যানের মা। তিনি দুঃখে এতটাই কাতর হয়েছিলেন যে কথা পর্যন্ত বলতে পারছিলেন না। তার পাশেই দাঁড়িয়েছিল এক অত্যন্ত সুন্দরী মেয়ে, ক্যাডোগ্যান ওয়েস্টের ফিয়ন্সে। নিজেকে মিস ভায়োলেট ওয়েস্টবাড়ি বলেই পরিচয় দিল মেয়েটি। মৃত্যুর আগে শেষবার এই মেয়েটি দেখেছিল ক্যাডোগ্যানকে। আমি বলে বোঝাতে পারবো না মিস্টার হোমস, এই ঘটনার পর একটা রাত আমি দু চোখের পাতা এক করতে পারিনি। সারা দিন সারা রাত কেবল ভেবেই গেছি যে কেন এমন হলো। ক্যাডোগ্যান আমার দেখা সব থেকে ভদ্র, সৎ, দেশপ্রেমী, কর্তব্যপরায়ণ একজন মানুষ। নিজের দেশের গোপন তথ্য বিক্রি করার আগে সে নিজের হাত কেটে ফেলে দেবে। যারা ওকে চিনত তারা প্রত্যেকেই জানে এই কাজ ক্যাডোগ্যানের পক্ষে করা অসম্ভব। But the fact, মিস ওয়েস্টবারি। হ্যাঁ, আমি মানছি, তার কারণ এটা আমি কোনোভাবে প্রমাণ করতে পারবো না। আচ্ছা, ওর কি কোনো কারণে টাকার দরকার হয়ে পড়েছিল? না মিস্টার হোমস, জীবনে খুব সামান্যই চাহিদা ছিল ক্যাডোগ্যানের, আর ওর যা মাইনে ছিল তাতে করে সব চাহিদাই পূরণ হয়ে যেত। কয়েকশো টাকা জমিয়েও ছিল। এই নিউ ইয়ারে আমরা বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলাম। আচ্ছা, উনি কি এর মধ্যে কোনো রকম মানসিক চাপের মধ্যে ছিল, মানে কোনো রকম অস্বাভাবিকতা কি লক্ষ্য করেছেন? প্লিজ প্লিজ মিস ভায়োলেট, আমাদেরকে কিন্তু সবটা খুলে বলুন। শার্লক মেয়েটির আচরণে কিছু পরিবর্তন লক্ষ্য করছিল। মেয়েটা খানিকটা অস্বস্তি নিয়ে বলল, হ্যাঁ, সত্যি বলতে কি, আমারও কয়েকদিন ধরেই মনে হচ্ছিল ওর মাথায় কিছু একটা চলছে। আচ্ছা, এই মনে হওয়াটা কি অনেক দিন ধরেই? না, বড়জোর গত সপ্তাহ থেকে হবে। ও কোনো একটা বিষয় নিয়ে ভীষণভাবে চিন্তিত ছিল। কি হয়েছে জানতে চাইলেই সে কথাটা এড়িয়ে যেত। শেষে একদিন খুব জোরাজুরি করাতে ও বলল ওর অফিসে নাকি খুব শিগগিরই একটা বড় ঘটনা ঘটতে চলেছে। সেটা নিয়েই নাকি একটা ভয় কাজ করছে ওর মধ্যে। ও বলেছিল বিষয়টা নাকি এতটাই জটিল যে সেটা নিয়ে এই মুহূর্তে সে আমার সাথেও কথা বলতে পারবে না। এর বেশি আমি আর কিছুই জানি না। গন মিস ভায়োলেট, বলুন। বলতে গিয়ে যদি মনে হয় আপনি ওর বিরুদ্ধে কিছু বলছেন তাও বলুন, কারণ হতে পারে এর মধ্যেই হয়তো কোনো সূত্র লুকিয়ে আছে। বিশ্বাস করুন, আমি সত্যি এর থেকে বেশি আর কিছুই জানি না। দু একবার আমার মনে হয়েছিল যে আমায় কিছু একটা বলতে চাই। একদিন সন্ধ্যায় ও আমায় ডেকে বলে খুব জরুরি কি এক সিক্রেট আছে ওর কাছে, যেটা হাতে পাওয়ার জন্য নাকি ফরেন স্পাইরা কোটি কোটি টাকা ঢালতেও রাজি। এনিথিং এলস? বলেছিল যে ডিপার্টমেন্ট যা ঢিলেমি শুরু করেছে তাতে করে ওই ডকুমেন্টসগুলো খুব সহজেই নাকি কোনো বিশ্বাসঘাতক চুরি করতে পারবে। আচ্ছা, ক্যাডোগ্যান কি রিসেন্টলি এইসব কথাই বলেছিল? হ্যাঁ মিস্টার হোমস। আচ্ছা, এবার আমায় সেই শেষ দিনের কথা বলুন, যেদিন ওর সঙ্গে আপনার ঘুরতে যাওয়ার কথা ছিল। হ্যাঁ, একসাথে থিয়েটার দেখতে যাওয়ার কথা হয়েছিল আমাদের।
কিন্তু সেদিন এতটাই ঘন কুয়াশা পড়েছিল যে কোনো ক্যাব পাওয়া গেল না। অগত্যা হাঁটতে হাঁটতে প্রায় ওর অফিসের কাছাকাছি চলে এসেছিলাম, কিন্তু হঠাৎই ও আমায় ফেলে রেখে কুয়াশার মধ্যে কোথায় যেন ছুটে গেল। কোনো কথা না বলেই? হ্যাঁ মিস্টার হোমস, যেন কিছু দেখে ভীষণ চমকে উঠেছিল ও। ব্যাস ওটুকুই। তারপর আমি কতক্ষণ দাঁড়িয়ে রইলাম, কিন্তু ও আর ফিরে এলো না। শেষে আর না পেরে আমি বাড়িতে ফিরে এলাম। পরের দিন সকালে অফিস খোলার পর ওরা এনকোয়ারি করতে এলো, আর দুপুর 12টা নাগাদ খবরটা পেলাম। মিস্টার হোমস, ওকে তো আর ফিরে পাবো না। আপনি যদি ওর সম্মানটুকু বাঁচিয়ে আনতে পারেন, সেটাই আমার কাছে অনেক। চলো ওয়াটসন, বেরোনো যাক। আমাদের পরের গন্তব্য ওয়েলউইচের আর্সেনাল অফিস। ক্যাডোগানের বাড়ি পিছনে ফেলে আমাদের গাড়ি এগিয়ে চলল উইলউইচের দিকে। গাড়িতে বসে শার্লক বলল, ক্যাডোগানের মৃত্যুর অনেক আগেই ঘটনাটা জটিল হয়ে উঠেছিল ওয়াটসন, কিন্তু আমাদের তদন্ত যত এগোচ্ছে ততই বিষয়গুলো যেন আরও অন্ধকারে তলিয়ে যাচ্ছে। হয়তো বিয়ের জন্য ওর টাকার দরকার ছিল, এটাও ওর মোটিভ হতে পারে, আর তাই কাগজগুলো চুরি করার কথাও ভেবেছিল। কিন্তু আরেকটু হলেই ও নিজের সমস্ত প্ল্যান বলে দিয়ে এই নিরপরাধ মেয়েটাকেও নিজের অপরাধের দোষর বানিয়ে ফেলতে পারছেন। বাট শিওরলি হোমস, চরিত্র বলেও তো একটা বিষয় হয়। ছেলেটি যে তেমন ছিল না তা তো মিস ভায়োলেটের কথাতেই পরিষ্কার হয়ে যাচ্ছে। আর তাছাড়া একটা মেয়েকে রাস্তার মাঝে দাঁড় করিয়ে রেখে ছেলেটা আচমকা অপরাধ করতেই বা ছুটে যাবে কেন? এক্স্যাক্টলি, অসঙ্গতি প্রচুর রয়েছে, কিন্তু নিশ্চয়ই এমন কোনো কারণও রয়েছে যা দিয়ে সমস্ত ব্যাপারটা ব্যাখ্যা করা যাবে। কিছুক্ষণের মধ্যেই আমরা উইলউইচের অফিসে এসে পৌঁছালাম। ভেতরে যেতেই আমাদের অভ্যর্থনা জানালেন সিনিয়র ক্লার্ক মিস্টার সিডনি জনসন। শার্লকের ভিজিটিং কার্ড দেখে অত্যন্ত ব্যতিব্যস্ত হয়ে ভিতরে নিয়ে গেলেন আমাদের। মিস্টার জনসন মাঝবয়সী লোক, রোগাটে, লম্বা চেহারা, চোখে চশমা, আর গাল আর হাত দুটোর চামড়া কুচকানো। বোঝাই যাচ্ছে কাজের চাপে তিনি বেশ বিধ্বস্ত। বললেন, পরিস্থিতি ভীষণ খারাপ মিস্টার হোমস। আমাদের চিফের মৃত্যুর খবরটা কি শুনেছেন? তার বাড়ি হয়েই আসছি। এখানে সব কিছু লণ্ডভণ্ড হয়ে রয়েছে মিস্টার হোমস। চিফ মারা গেছেন, ক্যাডোগান ওয়েস্ট মারা গেছে, পার্টিংটন প্ল্যান্স চুরি হয়ে গেছে। অথচ সোমবার সন্ধ্যাতেও যখন অফিস বন্ধ হয় তখন বেশ নির্বিঘ্নেই কাজ চলছিল এখানে। ভাবতে গেলেও গায়ে কাটা দিচ্ছে আমার। সব ছেড়ে শেষে কিনা ওয়েস্ট এমন কাজ করলো। আপনি তাহলে নিশ্চিত যে ওই এই কাজ করেছে? তাছাড়া তো আর কোনো সম্ভাবনা দেখছি না। কিন্তু এতদিন অবধি ছেলেটাকে নিজের থেকেও বেশি ভরসা করতাম আমি। আচ্ছা, সোমবার কটা নাগাদ অফিস বন্ধ হয়েছিল? কটা হবে, ওই ধরুন 5টা। আপনি বন্ধ করেছিলেন? হ্যাঁ, আমি সবার শেষে বেরিয়েছি সোমবার। ব্রুস প্যাটিংটনের প্ল্যানগুলো ঠিক কোথায় রাখা ছিল সেই দিন? লকারে, আমি নিজের হাতে রেখেছিলাম। আচ্ছা, এই বিল্ডিংয়ে কোনো ওয়াচম্যান নেই? আছে, কিন্তু এখানে তো আরও কয়েকটা ডিপার্টমেন্ট রয়েছে, সেগুলোর দেখভালও তাকেই করতে হয়। ওয়াচম্যান ভদ্রলোক একজন এক্স আর্মি অফিসার, অত্যন্ত বিশ্বস্ত। ওই সন্ধ্যায় তিনি কোনো রকম অস্বাভাবিক ঘটনা খেয়াল করেননি। অবশ্য বাইরেও কুয়াশা যথেষ্ট ঘন ছিল। আচ্ছা, ধরুন ক্যাডোগান যদি অফিসের পরে এই বিল্ডিংয়ে ফিরে আসতে চায়, তাহলে পেপারসগুলো অবধি পৌঁছানোর জন্য ওর ঠিক 3টে চাবি দরকার হবে, তাই তো? হ্যাঁ, ঠিক তাই। একটা চাবি বিল্ডিংয়ের দরজার, একটা অফিসের, আর একটা লকারের। আর শুধু আপনার এবং স্যার জেমস ওয়াল্টারের কাছেই সেই চাবিগুলো ছিল, তাই তো? আমার কাছে শুধু লকারের চাবি রয়েছে। স্যার জেমস নিজের দায়িত্ব রেসপন্সিবিলিটি পালন করতেন? হ্যাঁ মিস্টার হোমস, করতেন। আমি যতদূর জানি তিনি 3টে চাবিকে একটা রিংয়ে আটকে নিজের কাছে রাখতেন। আমি অন্তত তেমনটাই দেখেছি। চাবি রিংটাকে উনি রোজ লন্ডনে নিয়ে যেতেন? তা বলতে পারবো না, তবে উনি নিজে তাই বলতেন। বেশ, আপনিও কখনো নিশ্চয়ই নিজের চাবিটাকে হাতছাড়া করেননি, তাই তো? না মিস্টার হোমস, কখনো না। চাবি আমার সঙ্গেই থাকতো। তাহলে ক্যাডোগান মানে সেই অপরাধীর, অবশ্য যদি সে অপরাধ করে থাকে, তার কাছে নিশ্চয়ই চাবিগুলো ডুপ্লিকেট ছিল। কিন্তু ওর বডির কাছে তেমন কিছুই কিন্তু খুঁজে পাওয়া যায়নি স্যার। তাহলে ধরুন এই অফিসের কোনো ক্লার্ক যদি কাগজগুলো বিক্রি করতে চায়,
তাহলে কষ্ট করে আসল কাগজগুলো চুরি করবার থেকে অন্য কোনো কোথাও কপি করে নিলেই তো হতো, তাই নয় কি? এগুলো টেকনিক্যাল পেপার মিস্টার হোমস। নির্ভুল কপি করতে বিষয়টা সম্পর্কে গভীর জ্ঞানের প্রয়োজন পড়বে। সেক্ষেত্রে তো তেমন জ্ঞান নিশ্চয়ই স্যার জেমস ক্যাডোগান কিংবা আপনারও রয়েছে মিস্টার জনসন। অবশ্যই রয়েছে, কিন্তু প্লিজ মিস্টার হোমস, আমাকে অকারণে এসবের মধ্যে টেনে আনার কী দরকার? আর আসল কাগজগুলো যখন ওয়েস্টের পকেট থেকে পাওয়া গেছে, তখন আর এসব নিয়ে কথা বাড়িয়ে কি হবে বলুন তো? হ্যাঁ, তা ঠিক। তবে আমি ভাবছিলাম যে আসল কাগজগুলো নিয়ে সেগুলোর নকল কপি নিয়ে গেলেও তো ক্যাডোগানের একই লাভ হতো। হ্যাঁ, হয়তো হতো, কিন্তু তাও চুরি করেছে। এই কেসের প্রতিপদেই তদন্তের নতুন কিছু সামনে আসছে যার কোনো ব্যাখ্যা হয় না স্যার। আর এখনও অবধি জরুরি কাগজগুলো 3টে কিন্তু খুঁজে পাওয়া যায়নি। আমি যতদূর বুঝতে পারছি সেগুলোই সব থেকে ভাইটাল ছিল। আচ্ছা, আপনার কি মনে হয় যদি তাদের কাছে এই 3টে কাগজ থাকে, তারা বাকি 7টা ছাড়াও সাবমেরিনটা কি কনস্ট্রাক্ট করতে পারবে? এই কথাটা আমিও উপরতলায় জানিয়েছি, কিন্তু আজ আমি আরও একবার কাগজগুলো ভালো করে খুঁটিয়ে দেখছিলাম। যে কাগজগুলো ফেরত এসেছে তার একটাতে আঁকা রয়েছে ডাবল ভালভ উইথ অটোমেটিক সেলফ অ্যাডজাস্টিং স্লটের একটা ড্রয়িং। ফরেন দেশগুলো যতক্ষণ এরকম কিছু একটা নিজেরা তৈরি করে ফেলতে পারবে ততক্ষণ সাবমেরিন সম্পূর্ণ হবে না। যদিও এই কাজ তেমন কিছু কঠিন নয়। মিসিং 3টের ড্রয়িং সব থেকে জরুরি, তাই তো? ওকে, এই মুহূর্তে আর কোনো প্রশ্ন মাথায় আসছে না। আপনার অনুমতি থাকলে এবার তাহলে অফিস চত্বরটা আমি একবার ঘুরে দেখতে চাই। লকারের তালাটা ভালো করে নেড়েচেড়ে দেখল শার্লক। একে একে ঘর, দরজা এবং জানলার লোহার শাটার সহ সব কিছুই ভালো করে পরীক্ষা করে দেখল। যখন আমরা বাগানটায় ঘুরে দেখছিলাম, ঠিক তখন একটা বিশেষ জিনিসে দৃষ্টি নিবদ্ধ হলো শার্লকের। জানলার ঠিক বাইরে একটা ছোট ঝোপ রয়েছে। সেটার ডালপালাগুলোকে দেখে মনে হলো সেগুলোর বেশ কয়েকটা দুমড়ে ভেঙে রয়েছে। মাটিতেও অল্প আঁচড়ের দাগ পাওয়া গেল। নিজের ম্যাগনিফাইং গ্লাস দিয়ে ভালো করে সমস্তটা পরীক্ষা করলো শার্লক। তারপর চিফ ক্লার্ককে বলল ভিতর থেকে জানলার লোহার শাটারটা বন্ধ করে দিতে। বন্ধ করতেই খেয়াল করলাম শাটারের মাঝখানের রডগুলোর মধ্যে বেশ খানিকটা ফাঁক, অর্থাৎ বাইরে থেকে এই ঝোপের ওপর একটু ভর দিলেই ঘরের ভেতর কি চলছে তা ভালো মতোই দেখতে পাওয়া যাবে। শার্লক সবটা দেখে বলল, এই তথ্যগুলো খুঁজে পেতে এমনি 3 দিন দেরি হয়ে গেছে, এগুলো আর কোনো কাজে লাগবে না। ওয়াটসন, চলো লন্ডনে যাওয়া যাক। এখানে থেকে আমাদের আর কোনো কাজ এগোবে বলে তো আমার মনে হয় না। মজার ব্যাপার হলো উলুই ছাড়ার আগেই আরও একটা তথ্য আমাদের হাতে এলো। টিকিট বুকিং ক্লার্ক জানালেন যে তিনি সোমবার রাতে ক্যাডোগান ওয়েস্টকে দেখেছিলেন রাত 8:15 লন্ডন ব্রিজ লোকাল ধরে লন্ডনের পথে যাত্রা করতে। এমনিতে সে ভদ্রলোকের মুখ চেনা ছিল। সেই সময় ওর সঙ্গে কেউ ছিল না, একটা 3rd ক্লাস টিকিট কেটেছিল সে। কিন্তু ক্যাডোগানের চেহারার অস্বাভাবিকতার জন্যই তাকে মনে রয়ে গেছে ভদ্রলোকের। ক্যাডোগান ভীষণ রকম উত্তেজিত ছিল সেই দিন। ওর হাত দুটো এতটাই কাঁপছিল যে চেঞ্জের খুচরো পকেটে পুরতে শেষে ভদ্রলোককে এগিয়ে এসে ওকে সাহায্য করতে হয়। টাইম টেবিল থেকে এইটুকু পরিষ্কার হয়ে যায় যে ওয়েস্ট 8:15 ট্রেনটাই ধরেছিল, কারণ ভায়োলেটকে ফেলে ও চলে আসে সন্ধে 7:30 নাগাদ। প্রায় আধ ঘন্টা চুপ করে থেকে শার্লক বলল, একবার গোড়া থেকে সমস্তটাকে রিকনস্ট্রাক্ট করা যাক ওয়াটসন। এতদিনে আমরা দুজন মিলে যত কেস সলভ করেছি তার মধ্যে এমন জটিল কোনো কেসের অভিজ্ঞতা হয়েছে বলে তো আমার মনে পড়ে না। প্রতিটা নতুন তথ্য এক একটা সম্পূর্ণ নতুন রাস্তা খুলে দিচ্ছে আমাদের সামনে। যদিও আমরা যে একেবারেই কিছু পারি না তাও বলা চলে না। আমাদের তদন্তের বেশিরভাগটা যদিও ক্যাডোগানকে ঘিরেই ছিল, তবুও জানালার কাছে পাওয়া পায়ের চিহ্নগুলো নতুনভাবে ভাবতে বাধ্য করছে। উদাহরণের খাতিরে ধরা যাক কোনো ফরেন এজেন্ট কাগজগুলো বিক্রি করার প্রস্তাব রেখেছিল ক্যাডোগানের কাছে, হয়তো সে এমন কোনো শর্ত দিয়েছিল যার ফলে বিষয়টা সম্পর্কে কিছুই ক্যাডোগান অন্য কাউকে বলতে পারেনি। তবে সেই বিষয়টা ভায়োলেটের কাছে ওর কথোপকথনের মধ্যে খানিকটা প্রকাশ পেয়েছিল। তো এত অবধি তো পরিষ্কার। এবার মনে করা যাক মৃত্যুর আগের দিন সন্ধেবেলা যখন কুয়াশাচ্ছন্ন রাস্তার মধ্যে দিয়ে ক্যাডোগান ভায়োলেটের সঙ্গে থিয়েটারের পথে যাচ্ছিল, তখন ওর চোখে পড়ে সেই এজেন্ট।
লোকটা হয়তো সেই সময় ওর অফিসের দিকেই যাচ্ছিল। ক্যাডোগান একজন উপস্থিত বুদ্ধিসম্পন্ন মানুষ। সে চটজলদি একটা সিদ্ধান্ত নিয়ে ফেলল। সে লোকটার পিছু নিল এবং এবং এসে পৌঁছলো ওই জানালার নিচে। সেখানে লোকটা যখন কাগজগুলো চুরির চেষ্টা করতে যায়, তখন ক্যাডোগান তাকে হাতে নাতে ধরে ফেলে। এ থেকে এটাও বোঝা যাচ্ছে যে তিনি আগে থেকে ওই কাগজগুলোর কপি করে রাখেননি। সমস্তটাই হঠাৎ ঘটে। ওকে, তো আর সেই ফরেন স্পাই অরিজিনাল প্ল্যানসগুলোকেই নিয়ে যেতে আসে। তো এত দূর অবধি সবটাই দাঁড়িয়ে যায়। তবে আসল সমস্যাটা শুরু হয় এইবার। সাধারণ বুদ্ধিতে মানুষ হয়তো ভাববে যে দোষীকে হাতে নাতে ধরতে পেরে ক্যাডোগানের হয়তো তখনই অ্যালার্ম বাজিয়ে দেওয়া উচিত ছিল, কিন্তু সে এমনটা করলো না। কেন করলো না? তাহলে যে ব্যক্তি কাগজ চুরি করতে এসেছিল তিনি কি এখানকারই কোনো উচ্চপদস্থ অফিসার ছিলেন? তা যদি হয় তাহলে ক্যাডোগানের এই আচরণগুলোয় একটা সঙ্গত ব্যাখ্যা পাওয়া যায়। কিংবা হতে পারে ক্যাডোগানের হাত ফসকেই সেই উচ্চপদস্থ অফিসার হাঁটা লাগায় স্টেশনের উদ্দেশ্যে। আর লোকটা কোন দিকে যেতে পারে তা আন্দাজ করে নিয়ে ক্যাডোগানও তার পিছু ধরে। এই সময় পরিস্থিতি নিশ্চয়ই খুব গম্ভীর হয়ে উঠেছিল, যার ফলে ভায়োলেটকে কুয়াশার মধ্যে ফেলে রেখেই ক্যাডোগান হাঁটা লাগায় এবং ফিরে এসে একবারও তার খবর নেয় না। কিন্তু এইখানটায় এসেই আমাদের ইনভেস্টিগেশনও ঘন কুয়াশায় পথ হারিয়ে ফেলছে ওয়াটসন। এরপর থেকে যে ঠিক কী কী হয়েছিল, পকেটের সেই 7টা কাগজ নিয়ে কিভাবে যে ক্যাডোগানের ডেড বডি একটা মেট্রোপলিটন ট্রেনের ছাদে গিয়ে পৌঁছয়, সেই সম্পর্কে আমার কোনো ধারণাই নেই। তবে আমার ইনস্টিংক্ট বলছে ঘটনার অন্য অভিমুখ থেকে একবার ইনভেস্টিগেশন শুরু করতে হবে। একরফ যদি বিদেশি স্পাইদের ঠিকানাগুলো পাঠায় তাহলে আমরা হয়তো অন্য একটা অ্যাঙ্গেল দিয়ে কেসটাকে ইনভেস্টিগেট করতে পারবো ওয়াটসন। আর একটার বদলে আমাদের সামনে 2টো রাস্তা খুলে যাবে। এখন চলো বাড়ি ফেরা যাক। বেকার স্ট্রিটে ফিরে দেখলাম আমাদের জন্য আগে থেকেই একটা নোট অপেক্ষা করছিল। শুনলাম এক সরকারি কর্মী নাকি সেই নোট দিয়ে গেছেন। শার্লক কাগজটায় একবার চোখ বুলিয়েই সেটা আমার দিকে এগিয়ে দিয়ে বলল, দেখো ওয়াটসন। পড়ে দেখলাম, দেশে ফরেন এজেন্টের অভাব নেই, তবে এত বড় একটা প্রজেক্ট হ্যান্ডেল করার মতো ক্ষমতা কোনো ছোটোখাটো এজেন্টের হবে না। যে কজন এই কাজ করতে পারে তাদের নাম আমি নিচে লিস্ট আকারে লিখে দিয়েছি। অ্যাডলফ মেয়ার অফ 13 গ্রেট জর্জ স্ট্রিট, ওয়েস্টমিনস্টার, লুইস লা লথেরি অফ ক্যামডেন ম্যাসন, নটিং হিল এবং হিউগো ওভারস্টাইন অফ কোল্ডফিল্ড গার্ডেন্স, কিংসিংস্টন। আচ্ছা, এদের মধ্যে এই শেষ ব্যক্তি সোমবার নাগাদ এখানেই ছিল, কিন্তু এখন তিনি বেরিয়ে গেছেন বলে খবর পাওয়া যাচ্ছে। তুমি কিছু আশার আলো দেখতে পেয়েছো শুনে যার পণ্যায় আনন্দিত। তোমার চূড়ান্ত রিপোর্টের জন্য ক্যাবিনেট অধীর আগ্রহে অপেক্ষা করছে। জানিয়ে রাখি, গোটা ব্রিটিশ ইউনিয়নের সব রকম রিসোর্স তোমার পাশে রয়েছে। যে কোনো দরকারে সব রকম সাহায্য তুমি পাবে। মাইক্রফট। That's all. The Queen's horses and all the Queen's men cannot avail in this matter, Watson. এই বলে শার্লক লন্ডন শহরের বড় ম্যাপটা টেবিলের উপর পেতে তার উপর ঝুঁকে পড়ে বলল, আচ্ছা, তো এই মুহূর্তে ঘটনার চাকা বেশ খানিকটা আমাদের দিকেই ঘুরে গেছে, বুঝলে ওয়াটসন? শেষ অবধি বোধহয় কেসটা আমরা সলভ করেই ফেলবো। আচ্ছা, আমি এখন একটু বেরোচ্ছি, তেমন কোনো ইম্পর্টেন্ট কাজ নয়, তুমি এখানেই থাকো। ঘন্টা 2-এর মধ্যে আবার দেখা হবে। আর শোনো, যদি বসে বসে ক্লান্ত হয়ে পড়ো তাহলে 1 দিস্তা কাগজ আর পেন কিনে এনে লিখতে শুরু করে দিও কিভাবে একটা মারাত্মক সমস্যার হাত থেকে আমরা পুরো ব্রিটেনকে বাঁচিয়েছিলাম। এখন আসি, দেখা হচ্ছে। সত্যি বলতে কি, আমি নিজেও এমনটাই ভাবছিলাম। আমি জানতাম কোনো বড় ক্লু না পেলে নিজের তদন্তের কাজ ছেড়ে শার্লক ঘুরে বেড়ানোর লোক নয়। আর শিকারকে জালে জড়িয়ে ফেলবার আগে তো এতটা ক্যাজুয়ালও থাকে না। নভেম্বর মাসের একটা গোটা সন্ধে আমি অপেক্ষা করে রইলাম শার্লকের জন্য। উত্তেজনা তখন তুঙ্গে। অবশেষে রাত 9টা নাগাদ একটা ছেলে এসে হাতে একটা চিঠি দিল। তাতে লেখা, গ্লচেস্টার রোড কেনজিংস্টনে গোল্ডিনি রেস্টুরেন্টে আছি। যত তাড়াতাড়ি সম্ভব চলে এসো। সঙ্গে করে একটা খুরপি, একটা ছেনি, একটা ডার্ক ল্যান্টার্ন আর একটা রিভলভার নিয়ে এসো। SH। এমনভাবে লিখেছে যেন এই ঘন কুয়াশার মধ্যে দিয়ে এই সমস্ত জিনিস লুকিয়ে নিয়ে হাঁটা নেহাত
খুবই সহজ ব্যাপার। যাই হোক, বহু কষ্টে সব কিছু নিজের ওভারকোটের মধ্যে ভরে আমি হাঁটতে লাগলাম। সেখানে পৌঁছে দেখলাম গোল্ডিনি নামের ইটালিয়ান রেস্টুরেন্টের দরজার কাছেই একটা গোল টেবিলে বসে রয়েছে শার্লক। আমায় দেখে সে বলল, তুমি খেয়ে এসেছো? নাহলে বসো, একটু কফি আর কিউরাসাও খেয়ে যাও, আর একখানা সিগারেট ধরো। দেখো, এগুলোকে যতটা ক্ষতিকারক মনে হয় তেমন কিন্তু নয়। আচ্ছা, যে জিনিসপত্রগুলো বলেছিলাম সব এনেছো তো? সব আছে। এক্সেলেন্ট। এবার আমি এতক্ষণ যা যা করছিলাম তা সংক্ষেপে বলি, এতে এখন আমরা কি করতে চলেছি সেটা বুঝতে তোমার সুবিধে হবে। তুমি তো জানোই ওয়াটসন, ক্যাডিগানের বডিটা ট্রেনের উপরে রাখা হয়েছিল। এই বিষয়ে তো আর কোনো সন্দেহ হয়নি। আচ্ছা, এমনটা কি হতে পারে না যে দেহটা ব্রিজ থেকে ফেলা হয়েছে? দেখো ওয়াটসন, তুমি যদি ট্রেনের ছাদগুলো খুঁটিয়ে দেখো তাহলেই দেখতে পাবে যে সেটার ধারগুলো খানিকটা গোল আর নিচের দিকটা বাঁকানো, আর চারিপাশে কোনো রেলিংও নেই। ফলে নিশ্চিত হয়েই বলা যায় যে ক্যাডিগানের বডিটাকে সেইখানেই রাখা হয়েছিল। কিন্তু বডিটা রাখা হলো কিভাবে? সেই প্রশ্নেরই উত্তর খুঁজছিলাম এতক্ষণ ধরে। কেবলমাত্র একভাবেই সেটা সম্ভব। তুমি নিশ্চয়ই খেয়াল করেছো যে ওয়েস্ট এন্ডে আসবার পথে আন্ডারগ্রাউন্ডের লাইন বেশ কয়েক জায়গায় টানেল থেকে বেরিয়ে পড়ে। তা আমার যতদূর মনে পড়ছে, এইসব জায়গা দিয়ে যাওয়ার সময় আমি ওপরের দিকে তাকিয়ে কিছু জানলাও দেখেছিলাম। এখন ধরো, ট্রেনটা যদি এমন কোনো জানালার নিচে খানিকক্ষণ দাঁড়িয়ে থাকে, তাহলে কি সেই জানলা গলিয়ে দেহটাকে ট্রেনের উপরে বসিয়ে দেওয়া কঠিন কাজ হবে? কিন্তু এমনটা কি আদৌ সম্ভব? দেখো ওয়াটসন, অন্য সব থিওরি যখন ব্যর্থ হয়ে গেল, তখন সেটা পড়ে থাকে, সেটা যতই অবিশ্বাস্য লাগুক না কেন, সেটাকে সত্যি বলে মেনে নিতে হয়। ফরেন এজেন্টের লিস্টে এমন একজন আছেন যার বাসস্থান ঠিক এই লন্ডন আন্ডারগ্রাউন্ড সংলগ্ন। আর শুধু তাই নয়, ওনার অ্যাপার্টমেন্টটা এমন একটা জায়গায় যেখানে টানেল নেই, মানে ট্রেন লাইন ঠিক তার জানালার নিচ দিয়েই চলে গেছে। সে ব্যক্তি আর কেউ নন, স্বয়ং 13 কোলফিল্ড গার্ডেন্সের বাসিন্দা মিস্টার হিউগো ওভারস্টাইন। আমি প্রথমেই গ্লোচেস্টার রোড স্টেশন থেকে তদন্ত শুরু করি। সেখানে এক অত্যন্ত ভদ্র অফিসার যার পর ন্যায় সাহায্য করেছে আমাকে। তার সঙ্গে আমি সেই রেল লাইন বরাবর বেশ খানিকটা হাঁটাহাঁটি করি। আর তখনই আমার চোখে পড়ে যে কোল্ডফিল্ড গার্ডেন্স নামের এই বাড়িটার পেছনের দিককার জানালাটা ঠিক রেল লাইনের ওপরেই এসে খোলে। আর তার থেকে উল্লেখযোগ্য বিষয় হলো, এই জায়গায় কাছাকাছি বড় লাইনের সঙ্গে এখানে আন্ডারগ্রাউন্ড লাইন জয়েন করে বলেই এই জায়গাতে এসে বেশ কিছুক্ষণের জন্য এই ট্রেনগুলো দাঁড়িয়ে থাকে। স্প্লেন্ডিড হোমস, তাহলে তো হয়েই গেল। এতদূর পর্যন্ত ঠিকই, কিন্তু আমাদের লক্ষ্য এখনো অনেক দূরে। কোলফিল্ড গার্ডেন্সের পেছনের দিকটা দেখে সামান্য ফিরতেই মনে হলো পাখি উড়ে গেছে। বাড়িটার আকৃতি মাঝারি, দেওয়ালে সাধারণ চুনকাম করা। মিস্টার ওভারস্টাইন খুব সম্ভবত দোতলার ঘরে থাকেন। তার সঙ্গেই থাকতো একজন চাকর গোছের ছেলে। আমাদের মনে রাখতে হবে, কেবলমাত্র চুরি করা এই কাগজগুলোকে নিরাপদ জায়গায় রেখে আসবার জন্যই হয়তো তিনি ইউরোপে গেছেন। পালানোর কোনো রকম উদ্দেশ্য ওনার নেই, কারণ ওনার পেছনে যে আমরা পড়েছি এই আশঙ্কারও কোনো কারণ নেই। তার উপর ওনার বাড়িতে গিয়ে যে আমরা হানা দেব, এই ভাবনা তো ওনার আসবেই না। আচ্ছা শার্লক, আমরা ওনার এগেনস্টে জরুরি ভিত্তিতে কোনো ওয়ারেন্ট আবেদন করতে পারি না? তেমন কোনো জোরালো প্রমাণ তো আমাদের কাছে নেই। তাহলে এখন আমরা কি করব? তুমি রাস্তায় দাঁড়িয়ে নজর রাখবে, আর আমি ভেতরে ঢোকার চেষ্টা করব। আমার কিন্তু এসব একেবারেই ঠিক লাগছে না। চিন্তা নেই, তুমি রাস্তার উপরে নজর রেখো, বেআইনি কাজটা আমিই করব। মাইক্রোফটের চিঠির কথা ভাবো ওয়াটসন, সংসদের কথা, ক্যাবিনেটের কথা, সেই সব মানুষদের কথা যারা আমাদের দিক থেকে কোনো ভালো খবর পাওয়ার আশায় পথে আছে। আমাদের যেতেই হবে ওয়াটসন। শোনো, এখান থেকে 8 মাইল তো হাঁটতেই হবে, কিন্তু আমাদের তো তেমন কোনো তাড়া নেই। চলো ধীরে সুস্থেই হেঁটে যাওয়া যাক। তবে সাবধানে, তোমার কাছে যেসব যন্ত্রপাতিগুলো আছে ওগুলো কিন্তু হাতছাড়া করো না। তোমায় যদি পুলিশ সন্দেহভাজন চরিত্র ভেবে গ্রেফতার করে তাহলে কিন্তু আর দেখতে হবে না। লন্ডনের ওয়েস্ট এন্ডে মিডল ভিক্টোরিয়ান ধাঁচের যে বাড়িগুলো রয়েছে, কোল্ডফিল্ড গার্ডেন্স তাদের মধ্যে একটি। পাশের বাড়ি থেকে ভেসে আসছে বাচ্চাদের গলার গান ও পিয়ানোর মৃদু টুংটাং শব্দ। রাতের অন্ধকারের সাথে ওই সুর মিশে গিয়ে এক অদ্ভুত পরিবেশ তৈরি করেছে। কুয়াশার চাদর এখনো আমাদের মাথার উপর ঝুলে রয়েছে। শার্লক সঙ্গে আনা হেরিকেনটা জ্বালিয়ে ফেলল। হেরিকেনের আলো এসে পড়ল আমাদের সামনের প্রকাণ্ড দরজাটার গায়ে। বিষয়টা কিন্তু খুব গুরুতর। দরজাটায় তালা তো রয়েছেই, খুব সম্ভবত হুড়কোও লাগানো রয়েছে।
পেছনের দিকে জানালার তলায় একটা ঘোরানো নামার সিঁড়ি রয়েছে, হয়তো পুলিশ টহল দেওয়ার জন্যই এই ব্যবস্থা। আন্ডারগ্রাউন্ডের এই লাইনের পাশে নামার জন্য ব্যবহার করে ওইটা। হাতটা ধরো তো ওয়াটসন। দাঁড়াও, তোমাকে আমি নামাতে সাহায্য করছি। এই তো। মুহূর্তেই নিচের দিকে পৌঁছে গেলাম আমরা, আর প্রায় পর মুহূর্তেই আমাদের মাথার উপরে শোনা গেল একজন পুলিশ অফিসারের হেঁটে আসবার আওয়াজ। বোধহয় রোজকার টহলে বেরিয়েছে। আওয়াজটা যে গতিতে এলো সেইভাবেই আবার কুয়াশায় মিলিয়ে গেল। লোকটা যেতেই শার্লক নিজের কাজ শুরু করে দিল। ও নিচু হয়ে হালকা চাপ দিয়ে নিচের দিকের দরজাটা খুলে ফেলল। সেটার মধ্যে দিয়েই গলে একটা ট্রেন লাইনের সুড়ঙ্গের কাছে এসে দাঁড়ালাম আমরা। ভিতরে ঢুকে দরজাটা ভালোভাবে বন্ধ করে দিলাম। শার্লক আমায় পথ দেখিয়ে উঁচু নিচু সিঁড়িগুলোর মধ্যে দিয়ে নিয়ে যেতে লাগলো। সাবধানে এসো ওয়াটসন, দেখে সাবধানে। চলো। আর তারপরেই হেরিকেনের আলোয় দেখা গেল একটা ছোট জানালা। দুহাত দিয়ে জানলা দুটোকে খুলে দিল শার্লক। খুলতেই প্রথম একটা ক্ষীণ আওয়াজ শোনা গেল, আর তারপরেই আমাদের সামনে দিয়ে ধোঁয়া উড়িয়ে চলে গেল একটা ট্রেন। শার্লকর হাতের আলোটা ভালোভাবে ফেলল জানলার কাছে। দেখতে পেলাম ট্রেনের ধোঁয়া থেকে কালি উঠে জানলাটা ঘন কালো রঙের হয়ে রয়েছে। কাঁচটাও ঘষে ঘষে ক্ষয় হয়ে গেছে প্রায়। জানলার কাঠের পাটাতনের ওপরেই লেগে থাকা একটা দাগের দিকে আঙুল দেখিয়ে শার্লক বলল, ক্যাডেগানের বডিটা ওরা কোথায় রেখেছিল বুঝতে পারছো ওয়াটসন? দেখো, নো ডাউট এটা রক্তের দাগ। এই তো দেখো দেখো ওয়াটসন, পাথরের সিঁড়িতেও এই দাগ রয়েছে। নাও ডেমনস্ট্রেশন ইজ কমপ্লিট। এবার শুধু অপেক্ষা করা যাক যতক্ষণ না একটা ট্রেন এসে এই জানালার নিচে থামছে। আমাদের বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না। আগেরটার মতো পরের ট্রেনটাও ধোঁয়া উড়িয়ে একইভাবে এলো, কিন্তু জানলার কাছে এসে সেটার গতিবেগ একেবারে ধীর হয়ে গেল। আর তারপরেই সজোরে ব্রেক কষে ট্রেনটা থেমে গেল ঠিক জানলার নিচে। এই মুহূর্তে জানলা থেকে হয়তো 4 ফুট নিচেও নয় ট্রেনটা। শার্লক আলতো হাতে জানলাটা বন্ধ করে দিল। এত দূর পর্যন্ত সব পরিষ্কার। তোমার কি মনে হয় ওয়াটসন? মাস্টারপিস শার্লক। এর থেকে ভালো কোনোদিন কিছু হয়েছে কিনা মনে পড়ে না। না না ওয়াটসন, এই বিষয়ে আমি কিন্তু তোমার সঙ্গে একমত হতে পারলাম না। দেখো, যে মুহূর্তে আমার মনে হয়েছে যে ক্যাডেকানের দেহটা ট্রেনের মাথাতে থাকতে পারে, সেই মুহূর্ত পর্যন্তই যেটুকু খাটনি গেছে। তারপর থেকে বাকিটুকু তো অবশ্যম্ভাবী। বরং পরের ঘটনাগুলো এরকম না হলেই আমি অবাক হতাম। সামনে এখনও অনেক কঠিন কাজ রয়েছে, তবে এখানে হয়তো এমন কিছু পাওয়া যেতে পারে যা আমাদের পরবর্তীতে এগোতে সাহায্য করবে। রান্নাঘরের দরজা দিয়ে আমরা বাড়ির ফার্স্ট ফ্লোরে উঠে এলাম, সেখান থেকে দোতলায়। প্রথম ঘরটা ডাইনিং, জিনিসপত্রে ভর্তি। উল্লেখযোগ্য তেমন কিছুই নেই। দ্বিতীয় ঘরটা বেডরুম, এখানেও দেখবার মতো তেমন কিছুই নেই। তবে তৃতীয় ঘরটা যথেষ্ট ইন্টারেস্টিং। শার্লক সেখানে পৌঁছেই তদন্তে নেমে পড়ল। এই ঘরটায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে গাদা গাদা বই আর কাগজপত্র। বোঝাই যাচ্ছে এই ঘরটা স্টাডিজ হিসাবে ইউজ হয়। ধীরে ধীরে একটা একটা করে প্রতিটা কাগজ, সেলফের প্রতিটা র্যাক যত্ন নিয়ে পরীক্ষা করতে লাগলো শার্লক। কিন্তু বিশেষ কোনো লাভ হলো না। দেখা গেল 1 ঘন্টা বাদেও আমরা যেখানে ছিলাম সেখানেই পড়ে রইলাম। নিজের প্রতিটা পদক্ষেপ খুব সযত্নে লুকিয়ে গেছে এই ওভারস্টাইন। ওকে ধরে ইনক্রিমিনেট করার মতো কোনো প্রমাণই নেই এখানে। হয় সেসব নষ্ট করে ফেলেছে, না হলে অন্য কোথাও সরিয়ে ফেলেছে। এখন শুধু এটাই আমাদের লাস্ট চান্স। শার্লকের আঙুল লক্ষ্য করে দেখলাম লেখার টেবিলের ওপর রাখা রয়েছে একটা ছোট টিনের বাক্স।
সঙ্গে আনা ছেনি দিয়ে বাক্সটাকে খুলে ফেলল শার্লক। বেশ কয়েকটা কাগজ গোল করে ভাঁজ করে রাখা রয়েছে সেই বাক্সে। কাগজগুলোতে ভর্তি হিজিবিজি কী সব ক্যালকুলেশন, কিন্তু সেগুলো যে কী বিষয় সেটা বোঝার মতো কোনো হেডিং বা টাইটেল নেই। তবে কাগজে লেখা কয়েকটা শব্দ প্রথমেই নজর কাড়ল আমাদের। ওয়াটার প্রেশার কিংবা প্রেশার টু দ্য স্কোয়ার ইঞ্চের মতো শব্দগুলো দেখে মনে হলো সাবমেরিনের সঙ্গে কোনো সম্পর্ক থাকলেও থাকতে পারে। অস্থিরভাবে কাগজগুলো হাতড়াতে লাগলো শার্লক। অবশেষে বাক্সে পাওয়া গেল একটা ভাঁজ করা খাম, যার ভিতরে রয়েছে খবরের কাগজের কিছু কাটিং। শার্লক খামটাকে ছাড়তেই ভিতরের কাগজগুলো টেবিলের ওপর ছড়িয়ে পড়ল, আর পর মুহূর্তেই দেখলাম ওর মুখ উচ্ছ্বাসে উদ্ভাসিত হয়ে উঠেছে। এটা কি ওয়াটসন? ডেলি টেলিগ্রাফ নামের খবরের কাগজের কাটা টুকরো। কাগজের কোনো তারিখ নেই ঠিকই, কিন্তু এই কাগজগুলো পরপর সাজালে খুব সহজে একটা কমপ্লিট মেসেজ তৈরি হয়। দেখো, এই যে, আশা করি খুব শীঘ্রই দেখা হবে। তোমার শর্তে আমি রাজি। কার্ডে লেখা ঠিকানায় চিঠি পাঠিও, ইতি পিয়ারো। পরেরটায় লেখা রয়েছে, ব্যাখ্যা করা কঠিন, গোটা রিপোর্টটাই দরকার হবে। জিনিস জায়গায় পৌঁছে গেলে জানিও, আমার লোক অপেক্ষা করবে, ইতি পিয়ারো। আরে দেখো, তৃতীয়টায় লেখা রয়েছে, পরিস্থিতি জটিল, কন্ট্রাক্ট শেষ না হওয়া অবধি অফার ফেরত নিতে হচ্ছে। পরের মিটিং স্থির করে চিঠি দিও, বিজ্ঞাপন দিয়ে নিশ্চিত করব বিষয়টা, ইতি পিয়ারো। আর এই যে, এই হলো শেষ কাটিংটা। সোমবার রাত্রি 9টার পর দুবার নক করো দরজায়। একা এসো, চিন্তা নেই, জিনিস পেয়ে গেলেই ক্যাশ টাকায় পেমেন্ট, এটি পিয়ারো। সবকিছুই এর থেকে পরিষ্কার হয়ে যায় ওয়াটসন, শুধু লোকটাকে যদি একবার হাতে পেতাম। কথাটুকু বলেই অন্যমনস্ক হয়ে পড়ল শার্লক, আর তারপরই হঠাৎই লাফিয়ে উঠল। হয়তো বিষয়টা তেমন জটিল নয়, এখানে তেমন কিছুই করার নেই আমাদের। আমার মনে হয় গাড়ি নিয়ে আমাদের একবার ডেইলি টেলিগ্রাফের অফিসে যাওয়া উচিত। আজকের মতো কাজ এখানেই শেষ, চলো ওয়াটসন। পরের দিন ব্রেকফাস্ট টেবিলে আমাদের সঙ্গে যোগ দিল মাইক্রোফট আর লেস্ট্রেড। গত রাতের যাবতীয় গল্প সব ওদের খুলে বলল শার্লক। অন্যের বাড়িতে অনধিকার অনুপ্রবেশের গল্প শুনে লেস্ট্রেড জোরে জোরে মাথা নেড়ে বলল, এই ধরনের কাজ আমরা করতে পারি না মিস্টার হোমস। খুব স্বাভাবিক যে এইভাবে আপনারা আমাদের থেকে অনেক বেশি ভালো তথ্য জানতে পারবেন, কিন্তু এইসব করতে করতে একদিন আপনি আর ডক্টর ওয়াটসন একটা বড় সমস্যায় পড়বেন। কি ওয়াটসন, কি বলো? দেশের জন্য তো এইটুকু করাই যায়। কত কত শহীদ প্রাণ দিয়েছেন আমাদের দেশের জন্য। তবে এই সমস্ত ঘটনা শুনে তোমার কি মনে হয় মাইক্রোফট? ব্রিলিয়েন্ট শার্লক, ব্রিলিয়েন্ট। কিন্তু এ থেকে ঠিক কোন দিকে যেতে চাইছো তুমি? টেবিল থেকে আজকে ডেইলি টেলিগ্রাফের সংখ্যাটা তুলে নিল হোমস। তুমি কি আজকের কাগজে পিয়ারোর দেওয়া বিজ্ঞাপনটা দেখেছো? আবারও একটা? এই দেখো, আজ রাতে একই সময় একই জায়গায় দুটো নক। লোকটা যদি এই ইনস্ট্রাকশন ফলো করে তাহলে তো ওকে হাতে পেয়ে যাব আমরা। আমি প্রথম থেকেই ভেবে রেখেছি সেটা। আপনারা দুজনে যদি আমাদের সঙ্গে আজ রাত 8টা নাগাদ কোলফিল্ড গার্ডেন্সে যেতে পারেন তাহলে হয়তো এবার কেসটা গুটিয়ে আনতে পারবো। শার্লক হোমসের চরিত্রের অন্যতম উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো ওর হাতে যখন কোনো কাজ থাকে না তখনও সব কিছু থেকে দূরে হাত গুটিয়ে বসে থাকতে পারে। বাকি দিনটা পুরো সময়ই একটা মেনোগ্রাফ নিয়ে সময় কাটালো শার্লক, যেটা ও লেসাসের পলিফিনিক মোটেস থেকে আনিয়েছিল। তবে এমন ধৈর্য আমার একেবারেই নেই, আর তাই আমার পক্ষে সারাটা দিন প্রায় অসহনীয় মনে হচ্ছিল। একদিকে আন্তর্জাতিক স্তরের একটা সমস্যা, আরেকদিকে যে নতুন ঝুঁকি আমরা নিতে চলেছি তার ভয়। সব কিছু একসাথে মিলে আমার মাথা প্রায় খারাপ হয়ে যাচ্ছিল। অবশেষে ডিনার সেরে যখন আমরা কোলফিল্ডের উদ্দেশ্যে রওনা হলাম তখন গিয়ে আমার মন খানিকটা শান্ত হলো। গ্লোচেস্টার স্টেশন রোডের বাইরে আমাদের সাথে দেখা করলো লেস্ট্রেড আর মাইক্রোফট। আগের দিনে আমরা ওভারস্টাইনের বাড়ির দরজাটা খুলে রেখে এসেছিলাম, আর তাতে সুবিধেই হলো, কারণ খুব স্বাভাবিকভাবেই মাইক্রোফট আমাদের মতো খাড়াই সিঁড়ি বেয়ে উঠে পিছনের দরজা দিয়ে ভেতরে ঢুকতে রাজি হলো না। রাত 9টা নাগাদ আমরা ওভারস্টাইনের স্টাডি রুমে গুছিয়ে বসলাম। ওত পেতে অপেক্ষা করতে লাগলাম
আমাদের শিকারের জন্য। 1 ঘন্টা পেরিয়ে গেল, আর তারপর আরও 1 ঘন্টা। রাত যখন 11টা, তখন চার্চের ঘন্টাটা সশব্দে বেজে উঠল। লেস্ট্রেড আর মাইক্রফট খানিক অস্থির হয়ে পড়েছিল। মিনিটে মিনিটে খালি একবার করে ঘড়ি দেখছিল। তবে শার্লক কিন্তু একেবারে নির্বিকার। সে শান্তভাবে বসেছিল একটা চেয়ারে। ওর চোখ আধ বোঝা, কিন্তু প্রত্যেকটা শব্দই ওর কানে যাচ্ছিল। হঠাৎই ও লাফিয়ে উঠে পড়ল চেয়ার ছেড়ে। আসছে। দরজার সামনে দিয়ে কারোর একটা হেঁটে যাওয়ার আওয়াজ পেলাম। তারপরেই আওয়াজটা আবার এই দিকে ফিরে এলো, আর পরক্ষণেই 2টো টোকা পড়ল দরজার গায়ে। শার্লক উঠে দাঁড়ালো, আমাদের হাত দেখিয়ে বোঝালো আমরা যেন জায়গা না ছাড়ি। দরজার নিচ দিয়ে হলরুমের মৃদু আলো ভেসে আসছিল। একটা টিমে গ্যাস লাইট জ্বলছে বাইরের হলরুমে। শার্লক দরজাটা খুলে দিল। দেখলাম একটা অন্ধকার অবয়ব দ্রুত গতিতে ঢুকে পড়ল ওর পাশ কাটিয়ে, আর সঙ্গে সঙ্গেই শার্লক দরজাটা বন্ধ করে খিল তুলে দিল। আর তারপরেই বলল, এদিকে আসুন। আর পর মুহূর্তেই দেখলাম এতদিন ধরে যে ব্যক্তিকে আমরা খুঁজছিলাম সে দাঁড়িয়ে রয়েছে আমাদের ঠিক সামনে। শার্লক দেখলাম লোকটার গা ঘেঁষে দাঁড়িয়ে রয়েছে, আর যেই লোকটা পেছন ঘুরে ওকে দেখে একটা ভয়ার্ত চিৎকার করে উঠল, আপনি? অমনি শার্লক শক্ত হাতে চেপে ধরল ওর কলারটা। ওকে টেনে হিঁচড়ে নিয়ে এলো ঘরের ঠিক মাঝখানে। লোকটা কিছু বুঝে উঠবার আগেই দরজার গায়ে পিঠ দিয়ে দাঁড়ালো শার্লক। লোকটা নিজের চারিদিকে একবার ভালো করে চোখ বোলালো, আর তার পর মুহূর্তেই অজ্ঞান হয়ে আছড়ে পড়ল মেঝেতে। লোকটা পড়ে যাওয়ায় তার মাথার উপরের চওড়া বর্ডার দেওয়া হ্যাটটাও খুলে পড়ে গেল। ওর মুখ ঢেকে রাখা কাপড়টা খুলে যেতেই দৃশ্যমান হয়ে পড়ল লম্বা হালকা দাড়ি। আর আমরা দেখলাম আমাদের সামনে মেঝেতে পড়ে রয়েছেন সুদর্শন কর্নেল ভ্যালেন্টাইন ওয়াল্টার। শার্লক খানিকটা নিজেই বিস্ময়সূচক আওয়াজ করে উঠল, তারপর বলল, এবার তো আমি বোকা হয়ে গেলাম ওয়াটসন। জালে যে এই পাখি ধরা পড়বে তা তো আমিও ভাবিনি। ইনি হলেন কর্নেল ভ্যালেন্টাইন ওয়াল্টার, সাবমেরিন ডিপার্টমেন্টের হেড, প্রয়াত স্যার জেমস ওয়াল্টারের ছোট ভাই। এক মিনিট, জ্ঞান ফিরে আসছে। এনার জেরার দায়িত্ব তোমরা বরং আমার উপরেই ছেড়ে দাও। অজ্ঞান হওয়া লোকটাকে আমরা অতি সাবধানে সোফার ওপর নিয়ে শোয়ালাম। জ্ঞান ফিরে আসতেই সোফার উপরে উঠে বসলেন আমাদের বন্দী। ভয়ার্ত চোখে আমাদের সবার দিকে একবার তাকালেন, তারপর 2 হাতে চেপে ধরলেন নিজের মাথা। বোঝাই যাচ্ছিল একটু আগে যা যা ঘটে গেছে তা তিনি বিশ্বাস করতে পারছেন না। কর্নেল বললেন, হোয়াট ইজ দিস? এইসব কি হচ্ছে এখানে? আমি তো কেবল মিস্টার ওভারস্টেইনের সাথে দেখা করতে এসেছিলাম। নাটক করে লাভ নেই, আমরা সব জানি কর্নেল ওয়াল্টার। একজন ভদ্র ইংলিশম্যান কি করে এরকম করতে পারে তা আমার ধারণারও বাইরে যদিও। তবে আপনার আর মিস্টার ওভারস্টাইনের মধ্যে যে ঠিক কী ধরনের তথ্যের আদান প্রদান চলে তার ব্যাপারে আমরা সম্পূর্ণরূপে অবগত। বেচারা ক্যাডোগান ওয়েস্ট, ওর মৃত্যু কিভাবে হয়েছে সেটাও আমরা জানি। আপনার মুখ থেকে এখন অনেক কিছু শোনার বাকি রয়েছে আমাদের, সেটা বলতে আশা করি তেমন কোনো কষ্ট হবে না আপনার। ভ্যালেন্টাইন একখানা গর্জন করে নিজের 2 হাতের মধ্যে মুখ লুকিয়ে ফেললেন। আমরা অপেক্ষা করে রইলাম, কিন্তু তিনি মাথা তুললেন না। শার্লক বলল, আই ক্যান অ্যাসিওর ইউ স্যার, আপনার কনস্পিরেসির সমস্ত ডিটেইল আমরা জানি। আমরা জানি যে আপনি এসব টাকার জন্য করছেন। আপনার দাদার অফিসের ছবিগুলো ডুপ্লিকেট বানিয়েছিলেন আপনি, আর তারপর ওভারস্টাইনের সঙ্গে একটা প্ল্যান করেন। ডেইলি টেলিগ্রাফে বিজ্ঞাপন দিয়ে আপনি যোগাযোগ করতেন তার সঙ্গে। আমরা এই কথাও জানি যে সোমবার রাতে কুয়াশার মধ্যে অফিসে গিয়েছিলেন আপনি নিজে, কিন্তু তখনই আপনাকে দেখে ফেলে ক্যাডোগান এবং পিছু নিতে শুরু করে। হয়তো আগে থেকে কোনো কারণে আপনার উপর সন্দেহ করেছিল ওয়েস্ট। সে আপনাকে চুরি করতে দেখে কিন্তু অ্যালার্ম বাজাতে গিয়ে ইতস্তত করে।
যে কাগজগুলো হয়তো লন্ডনে নিজের দাদার কাছে নিয়ে যাবেন বলে বের করেছিলেন আপনি, নিজের ব্যক্তিগত চিন্তাভাবনা পেছনে ফেলে একজন দায়িত্বশীল নাগরিকের মতো আপনার পিছু নিতে শুরু করেন ওয়েস্ট। আর কুয়াশার মধ্যে আপনার পিছু পিছু সে এসে পৌঁছয় এই বাড়িটায়। আর সেখানেই কর্নেল দেশদ্রোহিতার মতো এক অপরাধের সঙ্গে জুড়ে যায়, মানুষ খুনের অপরাধ। এই পর্যন্ত বলতেই কর্নেল ছিটকে উঠে বললেন, আমি করিনি, ঈশ্বরের নামে শপথ নিয়ে বলছি, আমি করিনি। তাহলে বলুন, ট্রেনের মাথায় ক্যাডোগানের বডিটা তুলে দেওয়ার আগে ঠিক কি কি হয়েছিল? বলছি আমাকে একটু সময় দিন। আমি স্বীকার করছি ওকে ট্রেনের মাথায় আমিই ফেলেছিলাম, যেমনটা আপনি বলছেন। স্টক এক্সচেঞ্জের জন্য টাকা ধার করেছিলাম আমি, টাকাটার খুব দরকার পড়ে গেছিল। ওভারস্টাইন আমায় 5,000 অফার করেছিল, কিন্তু বিশ্বাস করুন, তা বলে আমি ওকে খুন করিনি। কি হয়েছিল তাহলে? ক্যাডোগানের আগেই সন্দেহ হয়েছিল আমার উপর, তাই বোধহয় সেদিন ফলো করেছিল আমায়। ঠিক যেমনভাবে বললেন আপনি, ঠিক তেমনভাবেই। কিন্তু এই বাড়িতে পৌঁছানোর আগে অবধি আমি টের পাইনি সেটা। সেদিন কুয়াশা খুব ঘন ছিল, সামনের 3 ইয়ার্ডের মধ্যে কিছুই দেখা যাচ্ছিল না। আমি দরজায় 2বার নক করতেই ওভারস্টাইন এসে দরজায় দাঁড়ায়, আর ঠিক তখনই কুয়াশার মধ্যে থেকে বেরিয়ে এসে ক্যাডোগান আমায় ধরে ফেলে। জানতে চায় যে ওই কাগজগুলো নিয়ে ঠিক কি করতে এসেছি আমি। ওভারস্টাইনের সাথে একটা ছোট ছুরি সবসময়ই থাকে। ক্যাডোগান আমাকে ঠেলে বাড়িতে ঢোকাবার চেষ্টা করতেই ওভারস্টাইন ছুরিটা বসিয়ে দেয় ওর মাথায়। আঘাতটা মারাত্মক ছিল। ক্যাডোগানের দেহটা আছড়ে পড়ে আমাদের পায়ে। 5 মিনিটের মধ্যেই মারা যায় ছেলেটা। এই আচমকা উটকো বিপদের জন্য আমরাও বেফাসে পড়ে যাই, মাথা কাটাতে আরম্ভ করি, কি করা যায়। তখনই ওভারস্টাইনের মনে পড়ে ওর জানলার নিচে আন্ডারগ্রাউন্ডের ট্রেনগুলোর কথা। ও আমাকে জানায় যে ওর বাড়ির পিছনের জানলার নিচে এসে থেমে যায় আন্ডারগ্রাউন্ডের কিছু ট্রেন, কিন্তু তার আগে ও প্ল্যানগুলো খুঁটিয়ে দেখতে বসে। ওভারস্টাইন বলে, এর মধ্যে এই 3টে পেপার রাখতেই হবে, এগুলোকে টেকনিক্যাল কপি করা সম্ভব নয়। কেলেঙ্কারি হয়ে যাবে, এগুলো রাখতে পারবেন না, এগুলো উইলিচে ফেরত দিতেই হবে। যে করেই হোক আজ রাতের মধ্যে কাগজগুলো অফিসে ফেরত পাঠাতেই হবে। আচ্ছা, একটা কাজ করা যাক, এই 3টে পেপার আমি নিজের কাছে রেখে দিই, বাকিগুলো ডেড বডিটার পকেটে গুজে দিই। এতে করে আমি প্ল্যানগুলো পাবো আর তুমিও ধরা পড়বে না। কি, দোষটা গিয়ে পড়বে পুরো ওই ওয়েস্টের ঘাড়ে, বুঝলে? সত্যি বলতে এছাড়া অন্য কোনো উপায়ে আমি নিজেও খুঁজে পেলাম না, তাই অগত্যা ওভারস্টাইনের কথাই মেনে নিলাম। ওই জানলাটার বাইরে আমরা 0.5 ঘন্টা ওয়েট করে রইলাম ট্রেনের জন্য। ট্রেন এলো। কুয়াশা আর ধোঁয়ায় প্রায় কিছুই দেখা যাচ্ছিল না, কিন্তু জানলা দিয়ে গলিয়ে ওয়েস্টের দেহটাকে ট্রেনের ছাদে নামাতে বিশেষ অসুবিধা হলো না। দাদা আমায় কখনো কিছু বলেনি ঠিকই, তবে একবার ওর চাবির গোছাটা আমার হাতে দেখেছিল। খুব সম্ভবত তখন থেকেই ও সন্দেহ করতে শুরু করে আমায়। আমি সেটা ওর চোখ দেখেই বুঝতে পেরেছিলাম। আর তারপর তো আপনারা জানেনই। আপনি কি প্রায়শ্চিত্ত করতে চান? তাতে আপনার অপরাধের ভার খানিকটা কমবে, আর আপনার শাস্তিও কিছুটা কম করতে পারবো আমরা। কি করতে হবে আমায়? ওভারস্টাইনের ডকুমেন্টগুলো কোথায়? আমি সত্যি জানি না। আপনাকে কোনো ঠিকানাই বলে যায়নি? সে শুধু বলেছিল প্যারিসের হোটেল 2 লোভারের ঠিকানায় চিঠি পাঠালে নাকি ওর কাছে ওটা পৌঁছে যাবে। তার মানে এখনো প্রায়শ্চিত্ত করার সুযোগ আছে আপনার। আমার পক্ষে যা যা সম্ভব আমি করব। ওভারস্টাইনের প্রতি কোনো দায়বদ্ধতা আমার নেই। আজ ওর জন্যই আমার এই পরিণতি হয়েছে। এই নিন পেন আর পেপার, টেবিলে বসুন আর যা যা আমি বলছি লিখে যান পরপর। যে প্যারিসের ঠিকানাটাই মাত্র বললেন সেটা লিখবেন খামের উপরে। নিন, এবার লিখতে শুরু করুন। লিখুন, ডিয়ার স্যার, আপনার কাছে ব্রুস প্র্যাটিংটন প্লেসের যে পেপারগুলো রয়েছে তার মধ্যে অন্যতম জরুরি একটা ডিটেল মিসিং। আই হোপ সেটা নোটিস করেছেন এতক্ষণে। আমার কাছে বিশেষ একটা ট্রেসিং আছে, যেটা ছাড়া প্ল্যানটা কমপ্লিট হবে না। যদিও সেটা জোগাড় করতে গিয়ে রীতিমতো বিপদের মুখেই পড়তে হয়েছে আমায়, আর তাই আপনাকে আরও 500 পাউন্ড অ্যাডভান্স করতে হবে। পোস্টের মাধ্যমে পাঠাবেন না, হয় গোল্ড অথবা নোট ছাড়া অন্য কোনো রকম মাধ্যম আমি গ্রহণ করব না। আমি প্যারিসে আপনার কাছে যেতাম, কিন্তু এই মুহূর্তে আমি ইংল্যান্ড ছাড়লে সন্দেহের উদ্রেক ঘটাবে। এই শনিবার দুপুরে চেয়ারিং ক্রস হোটেলের স্মোকিং রুমে আপনি আমার সঙ্গে দেখা করুন, কেবলমাত্র সোনা কিংবা ইংলিশ নোট। ব্যাস, দ্যাট উইল ডু।
এতেও যদি ধরা না পড়ে তাহলে আর কি বলবো। আর হলোও তাই। আমাদের চোখের সামনে এই কয়দিনে ঘটে গেল একটা ঐতিহাসিক ঘটনা। তবে এই ঘটনা একটা দেশের নেহাতি একটা গোপন ইতিহাস হয়ে থাকবে আজীবন। লোভে পড়ে ওভারস্টাইন এসেছিল সেই দিন এবং ধরা পড়ে আগামী 15 বছরের জন্য জেলবন্দি হলো। তার ট্রাঙ্ক থেকে খুঁজে পাওয়া যায় ব্রুস পার্টিংটন প্ল্যানের সেই গুরুত্বপূর্ণ পেপারসগুলো, যেগুলো সে ইউরোপের নানান জায়গায় নিলামে তুলে দেওয়ার পরিকল্পনা করছিল। জেলের মেয়াদের 2য় বছরেই মৃত্যু হয় কর্নেল ওয়াল্টারের। শার্লক হোমস ফিরে গেল লেসাসের পলিফোনিক মোটেটসের ওপর লেখা গোপন মনোগ্রামটির কাজে। কয়েক সপ্তাহ পর ঘটনাচক্রে আমি একদিন জানতে পারলাম যে আমার বন্ধু নাকি মাঝে একদিন জন উইন চলে গিয়েছিল এবং ফিরে এলো এমারেল্ড বসানো একটা টাইপিন নিয়ে। আমি যখন তাকে জিজ্ঞেস করলাম যে এই টাইপিনটা সে কোথা থেকে কিনেছে, সে জবাব দিল যে সেটি এক বিশেষ মহিলার দেওয়া, যার সাহায্যে এই কেসের অনেকখানি সমাধান করতে পেরেছে শার্লক। এর বেশি কিছু সে আর বলল না ঠিকই, তবে মহিলার নামটা আমি আন্দাজ করতে পারি। আর এ থেকে এইটুকু আমি নিশ্চিত যে এমারাল্ড বসানো টাইপিনের কারণে ব্রুস পার্টিংটন প্ল্যানের কেসটা আমার বন্ধুর মনে সারা জীবন উজ্জ্বল হয়ে থাকবে। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে পরবর্তী গল্পের নোটিফিকেশান আপনার মিস না হয়। আবার দেখা হবে পরের সপ্তাহে কোনো এক নতুন গল্প নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।